সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল চাইল্ড কেয়ারের আজকের আলোচনায় খাদ্য ও পুষ্টি বিষয়ে আমরা আজকে কথা বলবো। আর আমাদের সাথে আছেন পুষ্টিবিদ সানজিদা। তার সাথে আমরা কথা বলবো খাদ্য পুষ্টি বিষয় এবং বিশেষ করে বিশেষ শিশুর বিভিন্ন ইস্যুতে খাদ্য এবং পুষ্টির ভূমিকা নিয়ে আমরা কথা বলবো। আমরা এর আগে ওনার সাথে কথা বলেছি এবং সেই আলোচনার ধারাবাহিকতাতেই আমরা আজকে কথা বলতে যাচ্ছি। আরেকটি কথা বলে রাখি যে সানজিদা আমাদের একজন ইসি মেম্বার স্পেশাল চাইল্ড কেয়ারের। আমি পুষ্টিবিদ সানজিদাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অনেক ধন্যবাদ স্পেশাল চাইল্ড কেয়ারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম সবাই। যেটা আমি আপনাকে সূত্রটা মূলত আপনি কথা বলবেন, আমি সূত্রটা একটু ধরিয়ে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে গত আলোচনায় খুব চমৎকার একটি আলোচনা হয়েছিল এবং আমরা প্যারেন্টসদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেয়েছিলাম। আপনি খুব ডিটেইল আলোচনা করেছিলেন যে বাচ্চাদের জন্য এসেনশিয়াল নিউট্রিয়েন্টের বিষয়গুলো নিয়ে, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টের বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছিলেন এবং সেখানে সেটার আলোচনাতেই আপনার প্রসঙ্গক্রমে একটা বিষয় এসেছিল যে বিশেষ শিশুর বিভিন্ন যে ইস্যু থাকে সেই ইস্যুগুলোতে সরাসরিভাবে মানে খাদ্য এবং পুষ্টির ভূমিকাটা, যেমন আপনি নিশ্চয়ই জানেন যেহেতু আপনি বাচ্চাগুলোকে দেখেন যে আমরা যারা বাবা মা আছি আমরা আমাদের বাচ্চার বিভিন্ন বিষয়গুলোতে আমরা খুব অসহায় থাকি। যেমন মাঝে মাঝে তারা হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। হ্যাঁ, মাঝে অনেক ক্ষেত্রে অনেক বাচ্চার অ্যাটেনশন ডেফিসিয়েন্সি থাকে, তারা মনোযোগ দিতে চায় না, মনোযোগ খুব কম সময় থাকে, একটা কিছু করতে বসছে ওটা মনোযোগ থাকে না, আপনি তার সাথে কথা বলছেন অন্যদিকে তাকিয়ে আছে অন্য। তো সেগুলোতে খাদ্য এবং পুষ্টির বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে যেটা সুবিধা যে কোন খাবারটা দিলে ভালো বা কোন খাবারটা বাদ দেওয়া উচিত, হ্যাঁ, বা কোন জাতীয় খাবার বাদ দেওয়া উচিত, এগুলো জানা থাকলে আমি মনে করি যে প্যারেন্টসদের জন্য অনেক সুবিধা হয়। হয়তো সরাসরি একদম সরাসরি সম্পর্ক নেই, কিন্তু যে বিষয়গুলো হয়তো আমরা জানি না যে কোন একটা খাবার খুব বেশি ভয়ঙ্কর একটা বাচ্চার জন্য যেটা আমাদের অবশ্যই বাদ দেওয়া উচিত, বা কোনটা একটু দিলে তার ব্রেনের জন্য বা তাকার, সেই বিষয়টা নিয়ে যদি আপনি আলোচনা করেন। আমি যেগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি মূলত হাইপার অ্যাক্টিভিটি, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, বা কারো কারো যেসব জাতীয় সিপি বাচ্চা আছে তাদের ব্রেনের সমস্যা থাকে, সেল ড্যামেজ থাকে, এগুলো নিয়ে যদি আপনি আলোকপাত করেন। ধন্যবাদ। আমি আবারও একটু শুরু করব নিউট্রিশনের জায়গাটা নিয়ে। যেটা হচ্ছে যে আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলছি তখন কিন্তু ব্রেনের ব্যাপারগুলোই চলে আসছে, যে ব্রেন রিলেটেড সমস্যাগুলো কিভাবে ডিল করা যাবে খাবারের মাধ্যমে। কিন্তু ব্রেইন এর জন্য আলাদা করে কিন্তু খাবারের কথা চিন্তা করলে হবে না। এখানে কিন্তু রিলেশনটা হচ্ছে গাটের সাথে। গাট হচ্ছে এখানে আরো যদি পরিষ্কার করবেন আমাদের পরিপাকতন্ত্র। আমরা যখন একটা খাবার খাই, খাবারটা খাওয়ার পর স্টমাক হয়ে কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্টে যায়, সেখানে খাদ্য দ্রব্যগুলো বিভিন্ন উপাদানে ভাঙতে থাকে বিভিন্ন এনজাইমের সহায়তায়। দেন ওইখান থেকে যে প্রয়োজনীয় উপাদানগুলো প্রয়োজন সেগুলো শরীরে শোষিত হতে থাকে, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো নির্দিষ্ট কিছু সিস্টেমের ভিতর দিয়ে দেহ থেকে নিঃসরণের কাজ হয়। এই যে গাটের কথা বলছি বা ডাইজেস্টিভ ট্র্যাক্টের কথা বলছি, এই ডাইজেস্টিভ ট্র্যাক্টটা আসলে কতটুকু হেলদি এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, বিশেষ করে স্পেশাল বাচ্চাদের উপর। ওদের যে বিহেভিয়ারাল যে প্রবলেম গুলো হয়, হাইপার অ্যাক্টিভিটির যে প্রবলেম গুলো আমরা পাই, তারপর হচ্ছে বাচ্চায় অনেক ইরিটেট থাকে, দেখা যাচ্ছে সেলফ ইনজুরিও করে। এই যে ব্যাপারগুলো এগুলোর সাথে কিন্তু বিভিন্ন গবেষণায় কিন্তু খাবারের বিভিন্ন রিলেশন কিন্তু উঠে এসছে। সেখান থেকে আমি আজ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এটা আসলে অনেক একটা ভাস্ট এরিয়া, একদিনে আসলে এই আলোচনা শেষ হবার না। এটা নিয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। আমি থাকবো আপনাদের সাথে। তা যেটা হচ্ছে যে প্রথমে যদি শুরু করি, যদি হাইপার অ্যাক্টিভিটির কথা বলি, যে বাচ্চাদের এটা কিন্তু একটা কমন প্রবলেম এএসডি বাচ্চাদের মধ্যে। সবার যে থাকবে তা না, কিন্তু এএসডি বাচ্চাদের ভিতর কিন্তু আমরা হাইপার অ্যাক্টিভিটি শো করি। যে জায়গাটাতে ছিলাম হাইপার অ্যাক্টিভিটির ব্যাপারে বলছিলাম, যে এএসডি বাচ্চাদের মধ্যে কিন্তু আমরা বেশ দেখতে পাই যে বাচ্চাদের মধ্যে এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটি। এডিএইচডি ব্যাপারটা হচ্ছে আসলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ সিনড্রোম।
এখানে অ্যাটেনশনের ব্যাপারটা চলে আসে। কিছু বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, আবার এটার সাথে যখন অ্যাটেনশনটা লিঙ্ক হয়ে যায় তখন প্রবলেম গুলো আসলে আরো বাড়তে থাকে। এখানে আসলে এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটি কেন কন্ট্রোল করা দরকার সে সম্পর্কে একটু বলি আপনাদের। কারণ হচ্ছে বাচ্চাকে যখন আমরা বিভিন্ন ধরনের থেরাপির তো প্রয়োজন হয় আসলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে। থেরাপিতে কিন্তু অবশ্যই লিসেনিং এর ব্যাপারটা থাকে, যেহেতু আর বাচ্চা কিন্তু শুনতে হবে, তার অ্যাটেনশন দিতে হবে। কারণ থেরাপিস্ট, সেটা প্রফেশনাল হোক বা স্পিচ থেরাপিস্ট হোক, যখন একটা কথা বলবে বাচ্চা যদি অ্যাটেনশন না দিতে পারে, সে যদি ওটার প্রতি মনোযোগী না হয়, তখন কিন্তু থেরাপিগুলো দেওয়া খুব কষ্টকর হয়ে যায়। থেরাপিস্টের জন্য এটা কঠিন হয়ে যায়, বাচ্চাটার জন্য এটা কিন্তু মানে তার দেখা যাচ্ছে যে যত দ্রুত সুন্দর করে মানে হওয়া দরকার ছিল, মানে কথা ছিল, সেটা ডিলে হয়ে যাচ্ছে, সময় বেশি লাগছে। এই জন্য এই জায়গাটাই হচ্ছে খাবারে বেশ কিছু আসলে চেঞ্জ আনলে দেখা গিয়েছে যে গবেষণায় ভালো একটা রেজাল্ট আসে। কোন কোন জায়গায় আসলে চেঞ্জ গুলো আনতে হবে এটাই হচ্ছে এখন ইম্পর্টেন্ট। তা আমরা আসলে মোটামুটি নেট তো অনেক ব্রাউজ করি, এখন নেটে অনেক ইনফরমেশন আছে ইন্টারনেটে। সেখানে প্রথমেই কিন্তু যে ব্যাপারটা উঠে আসে যে সুগারটাকে কন্ট্রোল করতে হবে। এটা যখন একজন প্যারেন্টস দেখেন তখন ওনারা কিন্তু অনেক কনসাস, অবশ্যই আমরা বাচ্চাদের অনেক নিয়ে অনেক কনসাস। তো ওনারা তখন দেখা যাচ্ছে যে সুগারের জায়গাটা কন্ট্রোল করার চেষ্টা করেন। সুগারটা বলতে এবং প্রথমে এটা মাথায় আসে যে ওই সিম্পল সুগারটা, যেটা চিনি হিসেবে আমরা জানি। কিন্তু শুধু চিনিকে আসলে বা এই সুগারটাকে যদি আমি যদি এটাকেই বেশি ইম্পর্টেন্স দিই তাহলে কিন্তু হবে না। এই চিনির কিন্তু অনেকগুলো সোর্স আছে। একটু আপনাদের বোঝার জন্য আমি বলি, আমরা যে খাবারগুলো খাই, সেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার হোক বা প্রোটিন জাতীয় খাবার হোক বা ফ্যাট জাতীয় খাবার হোক, আলটিমেটলি এগুলো কিন্তু যে আমাদের যে সিস্টেমের ভিতর দিয়ে আসে এনার্জি ক্রিয়েশনের জন্য, এটা লাস্ট প্রোডাক্ট কিন্তু হচ্ছে আপনার গ্লুকোজ, যেটা আমাদের এনার্জি দেয়। সুতরাং আমি আসলে খাবারগুলো কোন কোন সোর্স থেকে নিচ্ছি, কিভাবে নিচ্ছি, কি অ্যামাউন্টে নিচ্ছি, এগুলো কিন্তু সবই আমাকে কাউন্ট করতে হবে। আর বিশেষ শিশুদের জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এখন যদি বলি তাহলে চিনি ছাড়া কোন কোন খাবার থেকে আসলে সুগার গুলো আসতে পারে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খাই বিভিন্ন সোর্স থেকে, যার মধ্যে ভাত আছে, গম জাতীয় বিভিন্ন খাবার আছে, কর্ন বেস বিভিন্ন খাবার আছে, বার্লি আছে, সাগুদানা আছে, ওটস আছে। বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমরা কার্বোহাইড্রেট নিয়ে থাকি বা শর্করাটা আমরা নিয়ে থাকি। আর শর্করা কিন্তু আরো কিছু সোর্স আছে। এই যে শর্করাগুলো বললাম এর মধ্যে কিন্তু কিছু আছে জটিল শর্করা, কিছু আছে সরল শর্করা, যেগুলোকে আমরা কমপ্লেক্স বা সিম্পল কার্বোহাইড্রেট হিসেবে বলে থাকি। এই জায়গাটাই হচ্ছে আসলে ইম্পর্টেন্সটা দিতে হবে যে আমি আসলে কমপ্লেক্স নিচ্ছি কতটুকু এবং সিম্পল সোর্স থেকে নিচ্ছি কতটুকু। আমাদের আসলে ডেইলি যে রুটিন, যে ডেইলি হ্যাবিটস খাবারে, সেখানে দেখা যায় যে আমরা আসলে সিম্পল কার্বোহাইড্রেট থেকে আসলে খাবারগুলো নিচ্ছি বেশি, ওই জায়গাগুলো আসলে আমরা বেশি রাখছি আমাদের প্রতিদিনের মেনুতে। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের জায়গাটা কিন্তু খুবই কম এবং অনেকাংশে বলতে গেলে একদমই নেই। কেন প্রয়োজন আসলে কমপ্লেক্স কার্বোহাইড্রেটের? কমপ্লেক্স কার্বোহাইড্রেটের অনেকগুলো সোর্স আছে। আমি যদি এখন শুধুমাত্র একটা সোর্সের কথা বলি, যেমন রাইসের কথা বলি, ভাত। এই যে আমরা ভাতটা নিচ্ছি, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পলিশড রাইস খাচ্ছি। বিভিন্ন ধরনের মিনিকেট, নাজিরশাল এই টাইপের সোর্স থেকে কিন্তু আমরা ভাতটা আমরা সিলেক্ট করে থাকি যে এই টাইপের চালগুলো আমাদের বাচ্চাদের জন্য বা আমাদের জন্য থাকবে। এগুলো কিন্তু পলিশ ফর্ম। পলিশ মানে হচ্ছে এটার চালের যে সাইজটা থাকে, যে ফর্মটা থাকে, এটাকে শেপ করে করে দেন এটাকে চকচকে করা হয়। চকচকে করার জন্য কিন্তু এখানে বেশ কিছু কেমিক্যালস কিন্তু ইউজ করা হয়। বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন চ্যানেলে, মিডিয়াতে কিন্তু এগুলো উঠে এসছে। এই যে মিনিকেটের কথা, আমরা যে মিনিকেট চালটা খাই, বিভিন্ন সময় কিন্তু এটা উঠে এসছে। এবং লাস্ট আমিও আরেকটা রিপোর্টও দেখেছি রিসেন্ট, যেটা যে মিনিকেট নামে আসলে কোনো ধান কিন্তু আসলে চাষ হয় না। এটা জাস্ট হচ্ছে একটা নাম দেয়া। এই আউশ, আমন, এই যে বিভিন্ন জাতের যে ধানগুলো হয়, চাষ হয়, সেই চালগুলোকে কিন্তু পলিশ করে দেন মিনিকেট নামে কিন্তু সাপ্লাই করে। কিন্তু মিনিকেট কিন্তু আসলে কোনো জাতের মধ্যে, মানে কোনো ধানের কোনো জাত না। তা এখন মিনিকেট খাই বা নাজিরশাল খাই, যেটাই খাই আমরা,
আমরা উপরের যে লেয়ারটা যে কেটে কেটে পলিশ করে ফেলছি, এই লেয়ারে অনেক গুরুত্বপূর্ণ কিছু উপাদান থাকে। এর মধ্যে বেশ কিছু ভিটামিনস আছে, বেশ কিছু মিনারেলস আছে, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেগুলো কিন্তু আমরা যখন এটাকে পলিশ করছি এগুলো কিন্তু চলে যাচ্ছে। এইভাবে যদি একইভাবে আমরা গমের জায়গায় যদি আসি, যে জায়গাটা আসলে বারবার উঠে আসে, যে অটিজমের কথা বললেই যে গ্লুটেনের কথা উঠে আসে, এই যে আমরা মানে গম থেকে কিন্তু গ্লুটেনটা আসছে, এই গমের আসলে আমরা যেটা করছি পলিশ গমটা খাচ্ছি। আসলে গমে কিন্তু অনেক ভালো কিছু আছে। গ্লুটেনটাকে আমরা অনেক বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, সেটা আরেকটা কারণ, এটা একটা সেন্সিটিভিটি বা অ্যালার্জি দেখা গিয়েছে বিভিন্ন গবেষণায়। কিন্তু গম কিন্তু আসলে খারাপ না, কিন্তু গমের যে বেটার পোর্শন, ইম্পর্টেন্ট যে পোর্শন গুলো আছে, সেখানে কিন্তু আমরা অনেকটাই কিন্তু ওগুলো বাদ দিয়ে দেন আমরা পলিশ ফর্মটা খাচ্ছি। আমরা ফাইবারটাকে লেস করে দিচ্ছি, মিনারেলস গুলোকে লেস করে দিচ্ছি, আমরা পলিশ একটা ফর্ম খাচ্ছি। আচ্ছা, কিভাবে খাচ্ছি এটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বেক করে খাচ্ছি। বেকিং এর সময় কিন্তু আমাদের বেশ কিছু অ্যাডিটিভস ইউজ করতে হয়, এর মধ্যে ইস্ট আছে, ইস্ট ব্যবহার করতে হয়। বেক প্রোডাক্টে ইস্ট না থাকলে কিন্তু যেটা প্রোডাক্ট ওভাবে হবে না, যেটা যেরকম রেসিপি সেটা তো সেভাবেই আমাদের করতে হবে। বিভিন্ন ধরনের ডো তৈরি করছি, পিৎজা ডো, বার্গারের ডো করছি, হ্যাঁ, ব্রেড আছে, এগুলোতে কিন্তু ইস্ট ব্যবহার হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফ্যাট ব্যবহার হচ্ছে। তেল বলবো না সরাসরি, যেমন বিভিন্ন ধরনের ফ্যাট ব্যবহার হচ্ছে। এর মধ্যে কিন্তু মার্জারিন আছে, পাম অয়েল থাকতে পারে, তারপর হচ্ছে আপনার ডালডা থাকতে পারে, খুবই আনহেলদি একটা সোর্স। এই যে ফর্ম গুলো, এই জায়গাগুলো আসলে আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, আমি যে নিচ্ছি এই জিনিসগুলো, এগুলো কি আমার শরীরের জন্য প্রয়োজন, আমার শরীর আসলে কি চায়, এটাই তো আমি আসলে জানি না। প্রত্যেকটা মানুষের আসলে জানা দরকার যে তার আসলে শরীর কি চায়। কার্বোহাইড্রেট একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, শরীরের এই অ্যামাউন্টের বেশি বা কম যদি নিয়ে ফেলি তাহলে কিন্তু সমস্যা হতে পারে। প্রোটিনের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে, যার বেশি বা তার থেকে কমও যদি নিই তাহলে সমস্যা হতে পারে। একইভাবে ফাইবারের মানে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমরা আসলে যেটা করি যে আমাদের প্রতিদিনের খাবারে, আমি লাস্ট সেশনে যেটা বলছিলাম যে ম্যাক্রো এবং মাইক্রো মিনারেলসের কথা বলছিলাম, যে ম্যাক্রোর পাশাপাশি মাইক্রো যদি না থাকে তাহলে কিন্তু ম্যাক্রো ঠিকমতো কাজ করবে না। তা এখানে আমি ম্যাক্রো মাইক্রোর সাথে আরেকটা বিষয় নিয়ে আজকে আমি চেষ্টা করবো বিশুদ্ধভাবে আলোচনা, সেটা হচ্ছে ফাইবার। ফাইবারের জায়গাটা এত এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা প্রতিদিনের খাবারে কিন্তু এই ফাইবারটাকে ঠিকমতো নিচ্ছি না, বিভিন্ন ভুলের কারণে বা না জানার কারণে। যদি আমরা সঠিকভাবে জানতে পারি, ইনফরমেশন গুলো আমাদের কাছে যায়, তাহলে কিন্তু আমরা বেশ উপকৃত হব। ফাইবারকে যদি সহজ ভাষায় বলি, বাংলা ভাষায় এটাকে আসলে খাদ্য আঁশ বলা হয়। এই ফাইবারটা আসলে কোথা থেকে আসে? এই ফাইবারটা বিভিন্ন সোর্স থেকে আসে, শাকসবজি থেকে আসে, ফল থেকে আসে, বিভিন্ন ধরনের যে গ্রেইন, যে সিরিয়াল গুলো আমরা খাচ্ছি, ভাত খাচ্ছি, গম খাচ্ছি, বার্লি খাচ্ছি, ওটস খাচ্ছি, এখান থেকেও কিন্তু ফাইবার গুলো আসে। কিন্তু আমরা ওই যে বলছিলাম যে পলিশ ফর্মে আসলে খাই, ফাইবারটাকে লেস করে খাচ্ছি। এই ফাইবারটা কিন্তু না থাকার কারণে আমাদের কিন্তু গাট হেলথ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের এই গাট হেলথকে ভালো রাখতে চাইলে আমাদের ফাইবার ইনটেক সাফিসিয়েন্ট করতে হবে। এখন ফাইবার ইনটেক কতটুকু হওয়া দরকার? এক একটা বয়সের ফাইবারের চাহিদা কিন্তু এক এক রকম। আর এই ফাইবারের কিন্তু আবার দুটো ভাগ আছে, একটা সলিউবল ফাইবার আর একটা হচ্ছে ইনসলিউবল ফাইবার। আমাদের পার ডে যে ইনটেক, তার 10% সলিউবল ফাইবার থেকে হতে হবে। ইনসলিউবল ফাইবারটা হবে যা হবে তার 10% সলিউবল ফাইবার। আমরা যে শাকসবজি গুলো খাচ্ছি, দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে সলিউবল ফাইবারের তুলনায় ইনসলিউবল ফাইবারটা আমরা যতটুকু না এনশিওর করতে পারি, কিন্তু সলিউবল ফাইবারের জায়গাটা কিন্তু আসলে এনশিওর করতে পারি না। এই সলিউবল এবং ইনসলিউবল ফাইবারের ডিফারেন্সটা কি, এটা কেন প্রয়োজন? ইনসলিউবল ফাইবারটা হচ্ছে আমাদের বাওয়েলটাকে স্মুথ রাখতে, আমাদের বাওয়েল হেলথের জন্য, আমাদের স্টুলটাকে স্মুথ রাখতে যেন সহজ হয় জিনিসটা, এই জন্য আমাদের ইনসলিউবল ফাইবারটা খুব ইম্পর্টেন্ট। আর সলিউবল ফাইবারটা আমাদের প্রয়োজন হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের শরীরে যে কোলেস্টেরল এবং সুগার যে আমাদের শরীরের জন্য প্রয়োজন, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের ব্লাডের কোলেস্টেরল এবং সুগারের নিয়ন্ত্রণের জন্য হচ্ছে সলিউবল ফাইবারটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি যদি
ইনসলিবল ফাইবার নিই কিন্তু সলিবল ফাইবার যদি ঠিকমতো না নিই, আবার সলিবল ফাইবার নিচ্ছি ইনসলিবল ফাইবার যদি ঠিকমতো না নিই, দুটোর মধ্যে যদি ব্যালেন্স না করতে পারি তাহলে কিন্তু কাজগুলো ঠিকমতো হবে না। অটিজম বাচ্চাদের মধ্যে কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে তাদের কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটি থাকে। তাহলে আমি যদি সুগার ইনটেক করছি বিভিন্ন সোর্স থেকে, আমি এই সুগারটাকে কন্ট্রোল করার জন্য আমার যে ফাইবার দরকার সেটা আমি নিচ্ছি না, তাহলে ব্যালেন্সটা কোথা থেকে হবে? ঠিক আছে, আমাকে তাহলে এখানে হচ্ছে কম্বিনেশন করতে হবে, একটা ব্যালেন্স করতে হবে, যেটা আমরা নিউট্রিশন ফিল্ডে যারা আছি নিউট্রিশনিস্টরা আমরা সবসময় বলি যে একটা ব্যালেন্স মিলের প্রয়োজন। এই ব্যালেন্স মিলের মধ্যে কি কি থাকবে? কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, এবং ফ্যাটের থেকেও এখন বেশি গুরুত্বপূর্ণ, আগে এটাকে আমরা যতটুকু না বলতাম এখন আমরা বলি হেলদি ফ্যাট। আগে আমরা বলতাম ফ্যাট, কিন্তু এখন এটাকে বলা হচ্ছে হেলদি ফ্যাট। হেলদি ফ্যাট, তারপর হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে মিনারেলস, ভিটামিনস, ওয়াটার, খুব ইম্পর্টেন্ট ওয়াটার কতটুকু আমি নিচ্ছি। আমার যদি ওয়াটার ইনটেক ঠিক মতো না থাকে তাহলে কিন্তু আমার গাট হেলথ ভালো থাকবে না। এর পাশাপাশি আরো ইম্পর্টেন্স এখন হচ্ছে প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স, এই টপিক গুলো কিন্তু এখন উঠে আসে, টার্ম গুলো এগুলো কিন্তু মোটামুটি আমরা এখন জেনে গেছি যে এই টপিক গুলো নিয়ে আলোচনা হয়। প্রিবায়োটিক, প্রোবায়োটিক্স এগুলো আমাদের গাট হেলথ ইমপ্রুভ করার জন্য খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমরা খাবারের মাধ্যমেই পাই, কিন্তু আমাদের না জানার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো আমাদের প্রতিদিনের মেনুতে কিন্তু ল্যাকিংস গুলো থেকে যাচ্ছে। তাহলে আমি যদি এই জিনিসগুলো আমার প্রতিদিনের মেনুতে রাখি তাহলে আমার সুগার ঠিকমতো ব্যালেন্স হবে, আমার কোলেস্টেরল ঠিকমতো ব্যালেন্স হবে, এবং সুগার যদি ঠিকমতো ব্যালেন্স হয়, কোলেস্টেরল ঠিকমতো ব্যালেন্স হয়, তাহলে আমি কিন্তু বিভিন্ন ধরনের উপকারিতা পাচ্ছি। আমরা জানি আমাদের ব্রেইনের কিন্তু অধিকাংশ আমাদের ব্রেইনের যে লেয়ার সেখানে কিন্তু একটা ফ্যাট দিয়ে কিন্তু তৈরি, হ্যাঁ, চর্বির আবরণ রয়েছে। তো চর্বির যে আবরণটা রয়েছে এইটার জন্য আমার কিন্তু হেলদি ফ্যাটের প্রয়োজন, শুধুমাত্র ফ্যাট না, হেলদি ফ্যাটের প্রয়োজন। হেলদি ফ্যাট বলতে আসলে কোনটাকে বোঝায়? আমরা সয়াবিন তেল ইউজ করছি, খুব ভালো মানের সয়াবিন তেল ইউজ করছি, খুব ভালো মানের সানফ্লাওয়ার তেল ইউজ করছি। তেল বললেই কিন্তু আমরা বা ফ্যাটের কথা বললেই হেলদি ফ্যাটের কথা যদি বলি, মানে এগুলোই কিন্তু আমাদের মোটামুটি চলে আসে ধারণার মধ্যে যে এগুলোই হচ্ছে আসলে হেলদি ফ্যাট। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে হেলদি ফ্যাট, এগুলো কিন্তু খারাপ ফ্যাট না। তো এরপরে আরেকটা বিষয় রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই ফ্যাট গুলোকে আমরা আসলে কিভাবে ইনটেক করছি। লাস্ট সেশনে আমি এটা নিয়েও সামান্য একটু বলেছিলাম কিভাবে আসলে আমরা এটা ইনটেক করছি। আমরা আসলে যে প্রসেসে রান্না করি, আমাদের যে কালচার যেটা আমরা যেটা দেখে এসছি, সেখানে কিন্তু প্রচুর বার্ন হয় আসলে তেলটা। আমরা বিভিন্ন ধরনের স্পাইস ইউজ করি রান্নার সময়। এই স্পাইস গুলো যখন ইউজ করি তখন এটাকে হচ্ছে ফ্লেভারটা কিন্তু আনার জন্য কিন্তু আমরা অনেক সময় ধরে কিন্তু চুলার উপর এটাকে আমরা কিন্তু কষাতে থাকি। এই কষানোর সময় কিন্তু তেলটা কিন্তু বার্ন হতে থাকে। এখন হচ্ছে এই কালচার থেকে বের হয়ে আসা তো আসলে অনেক কঠিন ব্যাপার, কিন্তু গবেষণা বলছে যদি এই কষানোর সময় আমরা একটু পানি ব্যবহার করি তাহলে অক্সিডেশনের পরিমাণটা কিন্তু কমে আসে। আরো যদি মানে ভালো হয় যদি আমি এই কষানোর পরিমাণটা কমিয়ে দিতে পারি, যেন বেশি সময় আমাকে যেন এটা চুলার উপর রাখতে না হয়, তেলটা যেন আমি বেশি সময় হিট না দিই, আমি যেন অল্পতেই মানে তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আমি যেন এটা শেষ করতে পারি। রান্নার বিভিন্ন টেকনিক আছে, এগুলো অলরেডি আমরা ইন্টারনেটে বিভিন্ন সময় দেখে থাকি। সর্টিং আছে, স্টির ফ্রাই আছে, স্টিমিং আছে, বয়েলিং আছে, গ্রিলিং আছে, মাইক্রোওয়েভেও রান্না হয়, বিভিন্ন টাইপের কিন্তু রান্নার টেকনিক আছে। এই বিভিন্ন টেকনিক গুলোর মধ্যে যদি বলা হয় হেলদি টেকনিক তাহলে হচ্ছে সর্টিং এন্ড হচ্ছে স্টির ফ্রাই, আর পাশাপাশি স্টিমিং। সবজি বলি, মাছ মাংস বলি, আমরা যত দ্রুত রান্না করতে পারবো টেম্পারেচার মেনটেন করে তত সুন্দর কিন্তু আমাদের খাবারের যে নিউট্রিয়েন্ট গুলো থাকে, কালার গুলো থাকে, কালারের উপরেও কিন্তু আমাদের নিউট্রিয়েন্ট কোয়ালিটি ডিপেন্ড করে। আমরা কিন্তু বুঝবো যে আমাদের নিউট্রিশনটা কখন লস হয়ে গেছে যখন দেখবেন যে আমি যেইভাবে আমি জিনিসটা কিনে নিয়ে এসেছি, যদি কালারটা যদি দেখা যাচ্ছে অনেক পেল হয়ে গেছে তার মানে ওখানে কিন্তু আসলে নিউট্রিশন লস হয়ে গেছে। কালারটা আমি ইনটেক রাখার যখন আমি কালারটা পারফেক্ট থাকবে, একদম 100% পারফেক্ট থাকবে না, হিটের কারণে কিন্তু অনেকটা কালার লস হয়, কিন্তু আমি ট্রাই করব যেন কালার খুব বেশি লস না হয়। কালার আমি ধরে রাখার চেষ্টা করব, এবং যত সুন্দর কালার থাকবে তার মানে নিউট্রিয়েন্ট কোয়ালিটি তত ভালো। তা এখন রান্নার টেকনিকের কথা যদি বলতে হয় তাহলে স্টির ফ্রাই, স্টিমিং এগুলো হচ্ছে খুব বেস্ট নিউট্রিশনটাকে মেনটেন করার জন্য, খাবারের নিউট্রিশন যেন লস না হয়।
সেটার জন্য খুবই বেস্ট টেকনিক হচ্ছে এগুলো। কিন্তু আসলে এই প্র্যাকটিস গুলো বলতে গেলে আমাদের দেশে আসলে খুবই কম। যদি এভাবে আমরা ট্রাই করি তাহলে কিন্তু আমরা আমাদের 100% নিউট্রিশন এনশিওর করতে পারবো ইনশাআল্লাহ। 100% না হলেও আমরা 90% ইনশাআল্লাহ এনশিওর করতে পারবো। আচ্ছা, যেখানে ছিলাম আসলে হাইপার অ্যাক্টিভিটি জায়গাটাতে ছিলাম, সেখানে হচ্ছে তাহলে সুগারটা আসলে শুধুমাত্র আসলে সিম্পল সুগার না, আমি কিভাবে কার্বোহাইড্রেট ইনটেক করছি, কি প্রসেসে রান্না করছি, আমি ফাইবার কি এর সাথে নিচ্ছি নাকি নিচ্ছি না। আসলে এখানে হচ্ছে মানে আমরা আসলে খুব ওয়ারিড হয়ে যাই প্রথমেই যখন শুনি এরকম একটা সিচুয়েশনে। কিন্তু স্পেশাল চাইল্ড কেয়ারে আমি একটা লাস্ট একটা প্রোগ্রামে আমি দেখেছি ইনক্লুশন এক্সেস থেকে, খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা। সেখানেও কিন্তু অটিজম বাচ্চাদের ম্যানেজমেন্টের মধ্যেও কিন্তু এই কথাটা ডক্টর বলেছেন যে ডায়েটারি কিছু রেস্ট্রিকশন আছে যেগুলো আমাদের ফলো করতে হবে। ডায়েটারি কিছু রেস্ট্রিকশন আছে এগুলো আমাদের ফলো করতে হবে, কিন্তু আমি যেটা মনে করি যে রেস্ট্রিকশন থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি ব্যালেন্স মিল নিচ্ছি নাকি। একটা অটিজম বাচ্চা এবং একটা স্বাভাবিক বাচ্চার নিউট্রিশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, সেম নিউট্রিশন। একটা স্বাভাবিক বাচ্চা যে নিউট্রিশন নিয়ে বের উঠবে, একটা অটিজম বাচ্চা সেই নিউট্রিশন গুলো নিয়ে বের উঠবে। ডিফারেন্সটা হচ্ছে তার যে প্রবলেম গুলো আছে, যদি তার হাইপার অ্যাক্টিভিটি থাকে তাহলে হাইপার অ্যাক্টিভিটির জন্য কোনো খাবার থাকলে সেগুলো আমাদের রেস্ট্রিক্ট করতে হবে। তার যদি কোনো ফুড অ্যালার্জি থাকে, কোনো খাবারে সেন্সিটিভিটি থাকে, তাহলে সেই জায়গাগুলো আমাকে রেস্ট্রিক্ট করতে হবে। তার যদি দেখা গেল যে জিআই কোনো প্রবলেম আছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল কোনো প্রবলেম আছে, তার ডায়রিয়া বা কনস্টিপেশন টাইপের কোনো প্রবলেম আছে, তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন খাবারের জন্য হচ্ছে। এই জায়গাগুলোতে আমাকে আসলে এমফাসিস দিতে হবে। যে আমরা আসলে প্রথমেই ভয় পেয়ে যাই যে গ্লুটেন এন্ড ক্যাসিন অফ। গ্লুটেন এন্ড ক্যাসিন তো এখানে আসলে ইম্পর্টেন্ট না। আমার এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার বাচ্চাটা প্রপার নিউট্রিশন পাচ্ছে নাকি। গ্লুটেন যদি না খায় সমস্যা কোথায়? গ্লুটেন না খেলে কোনো সমস্যা নেই। আমার পার ডে যে রিকমেন্ডেশন, একটা বাচ্চার যে রিকমেন্ডেশন কার্বোহাইড্রেটের, সেটা সে পাচ্ছে নাকি এটা আমাকে এনশিওর করতে হবে। তার প্রোটিনের যে রিকমেন্ডেশন সেটা সে পাচ্ছে নাকি আমাকে এনশিওর করতে হবে। হ্যাঁ, ক্যাসিন এন্ড গ্লুটেন এগুলো একটা প্রোটিন, গমের এটা একটা প্রোটিন, গ্লুটেন এন্ড ক্যাসিন হচ্ছে দুধের প্রোটিন। কিন্তু এই ক্যাসিনটা না নিলে যে আমার বাচ্চার প্রোটিনের ঘাটতি হবে, এটা কিন্তু ভুল কথা। এই জন্য দেখা যায় যে অনেকে কিন্তু ভয় পেয়ে যায় এবং হচ্ছে যে মেনটেন করতে পারে না। আবার অনেকে মেনটেন করলেও দেখা যাচ্ছে কন্টিনিউ করতে পারে না। বিভিন্ন গবেষণায় কিন্তু বারবার এসছে যে এই ধরনের প্রবলেম যখন ডায়াগনোসিস হবে তখন 6 মাস, মিনিমাম 6 মাস সে যদি একটা প্ল্যানে থাকে তাহলে কিন্তু খুব বেটার একটা রেজাল্ট পাওয়া যায়। তা এই অনুষ্ঠানটা খুব চমৎকার একটা অনুষ্ঠান, মেসেজ গুলো আসলে পৌঁছানোর জন্য ধন্যবাদ স্পেশাল চাইল্ড কেয়ারকে। কারণ হচ্ছে এই যে ভুল কনসেপশন গুলো রয়ে গেছে যে এগুলো মেনটেন করা যাবে না বা কিভাবে সম্ভব, এগুলো তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে। তারপর হচ্ছে যদি আমি দুধ বন্ধ করে দিই তাহলে আমার বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি হবে, বাচ্চার বেড়ে ওঠার জন্য দুধ তো অবশ্যম্ভাবী, দুধের কোনো বিকল্পই নেই। হ্যাঁ, বিভিন্ন স্ন্যাক্স আইটেম করতে গেলেই আমার হুইটের বিকল্প নেই, হুইট গমের আইটেম গুলো ছাড়া আমার স্ন্যাক্স আইটেম হয় না। আল্লাহ তাআলা কিন্তু পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দিয়ে রেখেছেন এবং বিভিন্ন ধরনের খাবারে বিভিন্ন ধরনের গুণাগুণ দিয়ে রেখেছেন। আমরা কিন্তু একটা নির্দিষ্ট গোলের মধ্যে ঘুরছি। আমাদের বাচ্চাদের কিন্তু খাবারের ভ্যারিয়েশন কম। আমরা কি বাচ্চাদের ভ্যারিয়েশন দিই খাবারে? ভ্যারিয়েশন কিন্তু থাকে না। আমরা যখন একজন পেশেন্ট ডিল করি, সকালে যদি জিজ্ঞেস করি মেনুটা কি থাকে, তখন কিন্তু সে বলে যে সকালে রুটি থাকছে না হলে ভাত থাকছে। তারপর কি করছে? সাথে কিছু সবজি থাকলো বা না থাকলো, বা ডিম দিয়ে খাইয়ে দিচ্ছে, বা মাংস পছন্দ করে বাচ্চা, মাংসের ঝোল দিয়ে বাচ্চা খাচ্ছে। তারপর দেখা যাচ্ছে এরপর কি খাচ্ছে, 2-3 ঘন্টা পর বাচ্চা কি স্ন্যাক্স দিচ্ছেন, দেখা যাচ্ছে সেখানে হুইট চলে আসছে। কি হুইটের মধ্যে কিরকম হয়, সুজি খাচ্ছে বা নুডলস খাচ্ছে বা সেমাই খাচ্ছে, মানে ঘুরে ফিরে কিন্তু হুইটটাই চলে আসছে। তারপর দুপুরে স্বাভাবিক নিয়মে যে খাবারগুলো সেগুলোই খাচ্ছে। বিকালের নাস্তায় কি আসছে, আবারও কিন্তু সেই হুইট চলে আসছে, সেই নুডলস না হলে দেখা যাচ্ছে যে পরোটা চলে আসছে, হ্যাঁ, বা হচ্ছে পিৎজা আসছে, বার্গার আসছে, বা চিকেন ফ্রাই খাচ্ছে। চিকেন ফ্রাই কিন্তু আমাদের কিন্তু এখানে যে উপরে যে লেয়ারটা তৈরি করতে হয় সেখানে কিন্তু আবার কিন্তু ময়দা ব্যবহার হয়। দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে কিন্তু আমরা গ্লুটেনের কাছেই কিন্তু চলে যাচ্ছি। গ্লুটেন কিন্তু আসলে খারাপ না, কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা লিমিটেশন আছে। আমি যখন এটা লিমিটটাকে এক্সিট করে নেব তখনই কিন্তু এটা সমস্যা। এখন গ্লুটেন যেটা দেখা যায় যে আসলে গ্লুটেনের ইনটেকটা কিন্তু অনেক বেশি পাওয়া যায়।
স্বাভাবিক বাচ্চাদের মধ্যেও আছে এবং স্পেশাল বাচ্চাদের মধ্যে এটা আমরা কিন্তু অনেক পাচ্ছি যে তাদের গ্লুটেন ইনটেকটা অনেক বেশি। এবং লাস্ট সেশনে আমি কিন্তু বলেছিলাম যে এই ধরনের বাচ্চাদের কিন্তু যেহেতু বিভিন্ন ধরনের খাবারের টেক্সচারের প্রতি বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তারপর হচ্ছে তাদের প্রোটিন ইনটেক কিন্তু কম দেখা যায়, স্বভাবতই দেখা যাচ্ছে তাদের কার্বোহাইড্রেট ইনটেকটা কিন্তু বিভিন্ন কারণে বেশি হয়, তাদের অ্যাপেটাইট এবং টেস্ট বার্ডের ইন্টিগ্রিটি ঠিক মতো হয় না। এটার জন্য আমি কিন্তু একটা গ্রাফ কিন্তু এক্সপ্লেন করেছিলাম যে মিথাইলেশন একটা প্রসেসের কথা বলেছিলাম, যে এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে মিথাইলেশন প্রসেসটা বিভিন্ন সময় দেখা গেছে হ্যাম্পার হয়েছে, যার কারণে একটা বাচ্চার যে টেস্ট বার্ড, অ্যাপেটাইটের যে ইন্টিগ্রিটি, এগুলো কিন্তু বিভিন্ন কারণে গ্রো করে না, যার দরুন দেখা যাচ্ছে যে তাদের কিন্তু কার্বোহাইড্রেটের প্রতি ফ্যাসিনেশনটা অনেক বেশি থাকে। এবং কোন ধরনের কার্বোহাইড্রেটের প্রতি, এবং সেগুলো হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। আমরাই কিন্তু দিচ্ছি বাচ্চাদেরকে, আমরাই কিন্তু দিচ্ছি। বাচ্চা কিন্তু এটা কখন চিনবে? যখন আমি দেবো বাচ্চাকে, তখন কিন্তু বাচ্চা চিনবে। বাচ্চা কিন্তু নিজে থেকে কিন্তু কখন বলতে পারবে না যে আমাকে এটা দাও। আমি বাচ্চাকে টেস্টটা দিচ্ছি বলেই কিন্তু বাচ্চা নিচ্ছে। এবং সমস্যা হচ্ছে আমাদের চারপাশে আসলে এই জিনিসগুলোই ছড়িয়ে আছে, বারবার কিন্তু এগুলোর কাছে আমরা চলে যাচ্ছি। আমরা খাবার যখন সিলেক্ট করছি তখন দেখা যাচ্ছে এই ধরনের খাবারগুলি আমরা বারবার সিলেক্ট করে ফেলছি আমাদের না জানার কারণে। তাহলে এই রিফাইন্ড সোর্সটা আমি যত কমাতে পারবো, আমার বাচ্চার কিন্তু গ্লুকোজের ইনটেকটা কিন্তু তত কমে আসবে। আমি যদি নিয়ে থাকি গ্লুটেন, আমি যদি হুইটের বিভিন্ন সোর্স নিয়ে থাকি, তাহলে আমি ট্রাই করব যেন আমি হোল গ্রেন দিই। রুটি দিলে আমি লাল আটা রুটি দেওয়ার চেষ্টা করব, আমি পাউরুটি দিলে হোল গ্রেনে পাউরুটি দেওয়ার চেষ্টা করব, এবং আমি বাসায় যত ধরনের জিনিসই বানাই না কেন আমি হোল গ্রেন দিয়ে বানানোর চেষ্টা করব। কিন্তু আমি এই যে মাত্র বললাম যে গ্লুটেন ইনটেকটা কিন্তু আমাদের দিনকে দিন বেড়ে যাচ্ছে। এটা শুধু স্পেশাল বাচ্চাদের জন্য না, সাধারণ বাচ্চাদের জন্য কিন্তু এটা বিভিন্ন ভাবে কিন্তু ওরা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে। সাধারণ বাচ্চারা কিন্তু দেখা যাচ্ছে তাদের যেরকম আসলে পারফরমেন্স হওয়া কথা, মানে হওয়া দরকার ছিল, একটা ক্লাস পারফরমেন্স বলি বা যে কোনো পারফরমেন্স বলি বা অ্যাটেনশন বলি, ওদের কিন্তু সেরকম হচ্ছে না। সুস্থ বাচ্চাদের মধ্যেও কিন্তু আমরা এখন কিন্তু হাইপার অ্যাক্টিভিটি পাচ্ছি। বাচ্চা হাইপার, অস্থির, চরম পরিমাণে অস্থির, বাচ্চা অস্থিরতা করছে, খুব ছোটাছুটি করছে, কথা বলে কথা শোনে না, জেদ করে, প্রচুর পরিমাণে জেদ করে। তা খাবারের জায়গাগুলো যদি আমরা ঠিক করে নিয়ে আসতে পারি, একটু কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক বেটার রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। শুধুমাত্র এই যে আমি বলছি, জি আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। আমাদের সাথে দুজন প্যারেন্ট যোগ দিয়েছেন, যদি ওনাদের প্রশ্ন থাকে। আমি তামান্না আরিফিন আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। প্রশ্ন একটা আছে, এখন প্রশ্নটা একটু অন্যরকম, জানি না ঠিক হবে কিনা জিজ্ঞাসা করা। মানে এই যে ফ্রিজে যে আমরা খাবারগুলো রাখি, দেখা যাচ্ছে রান্না করি সকালে, সেটা আমি দুপুরে দিচ্ছি যখন, তখন তো গরম করে খাওয়াই। এখন এই গরম করাটা কেমন গরম করা উচিত? বা ওভেনে গরম করা উচিত নাকি চুলায় আবার ফুটায় গরম করা উচিত? মানে এইটাতে তার পুষ্টিগুণটা কতটুকু থাকছে বা হারাচ্ছে, এটার ব্যাপারে। যে ওভেনে গরম করাটা ভালো নাকি চুলায় গরম করা বা ফুটানোটা ভালো? সেকেন্ড টাইম ফ্রিজে রাখার পর সেকেন্ড টাইম যখন আমি দিচ্ছি, যেহেতু বাধ্য হয়ে রাখতেই হচ্ছে, আমরা যতই বলি আমাদের তো মাঝে মাঝে রাখতেই হচ্ছে, একেবারে ফ্রেশ সম্ভব হচ্ছে না। একদম বাস্তব চিন্তা থেকে সেখানে আমরা কোনোভাবে পুষ্টি বাঁচাতে পারি কিনা, সেটাকে ওভেন বেটার নাকি? জি আপা বলুন। আচ্ছা, হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসলে, কারণ আমাদের তো ব্যস্ততা থাকবেই, এর মধ্যে চেষ্টাও করতে হবে। প্রথমে আমি যেটা বলবো যে ট্রাই করব আসলে প্রতিদিনের রান্নাটা প্রতিদিনই করার জন্য, কিন্তু প্রতি বেলায় যে রান্না করতে হবে কিন্তু তা এমন কিন্তু না। উনি যেটা প্রশ্ন করছিলেন যে সকালে যদি রান্না করি, আমি যদি দুপুরে বা রাতে দিই, তখন আসলে কি পুরোপুরি কি আবার আমি এটা কি গরম করব নাকি? আসলে আমি প্রথমে যেটা বলছিলাম যে ট্রাই করব ওই দিনের মধ্যেই সেটা কমপ্লিট করার জন্য, সেকেন্ড ডেতে যেন আমি নতুন করে রান্না করি। কিন্তু গরম যখন করব, গরমের আগে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমি আসলে প্রিজার্ভ করছি কত তাড়াতাড়ি। গবেষণা বলছে একটা খাবার রান্না করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেটাকে ফ্রিজ করার জন্য, 2 থেকে 3 ঘন্টার মধ্যে সেটাকে যেন আমরা ফ্রিজিং করি, না হলে বিভিন্ন ধরনের জাম গ্রো করতে পারে। তাহলে আমি যদি 2 থেকে 3 ঘন্টার মধ্যে, 3 ঘন্টা জায়গায় ধরলাম যে 4 ঘন্টা হয়ে গেল, এখন আমার রুম টেম্পারেচার যদি নর্মাল থাকে তাহলে কিন্তু সমস্যা নেই। কিন্তু রুম টেম্পারেচার যদি নর্মাল না থাকে, বাতাসের ফ্লো যদি না থাকে, দেখা যাচ্ছে যে এখন তো টেম্পারেচারটা আপ ডাউন করে, কখনো দেখা যাচ্ছে অনেক গরম, কখনো দেখা যাচ্ছে বৃষ্টির কারণে ওয়েদার অনেক ঠান্ডা। তা
হাইয়েস্ট 2 থেকে 4 ঘন্টা। আমি 4 ঘন্টার বেশি, গবেষণা বলছে 2 ঘন্টা, কিন্তু আমি নিজেও প্র্যাকটিস করি। আমি দেখেছি যে 3 থেকে 3.5 4 ঘন্টা পর্যন্ত ওকে। এরপর আমি যদি ফ্রিজ করে ফেলি, খাবারের পুষ্টিগুণ আলহামদুলিল্লাহ ভালো থাকে, সমস্যা হয় না। ফ্রিজ করতে হবে। আমি যখন সকালের খাবারটা দুপুরে দিব, আমি ফ্রিজ করে ফেলবো। সকালের খাবার 2 থেকে 3 ঘন্টার মধ্যে ফ্রিজ করে ফেলবো, এবং দুপুরের খাবার খাওয়ার আগে দেন আমি ওটা আবার গরম করব। এখন গরম করার ক্ষেত্রে কি পুরো আমি ওটা কি জাল তুলবো, পুরোপুরি গরম করব? যদি ভেজিটেবলের ক্ষেত্রে হয় তাহলে আমি বলবো যে না, পুরোপুরি গরম করাটা ঠিক হবে না। কিন্তু ফ্রিজ থেকে কিন্তু গরম করতে গেলে আমাকে যেটা বেটার সেটা হচ্ছে আমি আধা ঘন্টা বা 15 মিনিট আগে আমি বের করে রাখি ফ্রিজ থেকে খাবার খাওয়ার আগে। দেন আমি এটা ওভেনে কিন্তু লাইটলি কিন্তু গরম করে নিতে পারি, 1 মিনিট বা 2 মিনিট আমি গরম করে নিতে পারি। আমি একটু আগে কিন্তু রান্নার বিভিন্ন টেকনিকের কথা বলছি না, ওখানে মাইক্রোওয়েভ কুকিং এর কথা বলছি না। বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা যাচ্ছে যে মাইক্রোওয়েভ কুকিং কিন্তু সেফ, কারণ ওখানে ইনটেক থাকে, বাতাস পাস করে না। একটা খাবারের নিউট্রিশন কোয়ালিটি মেনটেন করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে। বাতাস যেন কম লাগে, পানি যেন কম লাগে, এবং কত দ্রুত আমি রান্না করছি, বেশিক্ষণ যেন সেটা খোলা না থাকে। সেই দিক থেকে আসলে মাইক্রোওয়েভ সেফ, মাইক্রোওয়েভ খুব ভালো। মাইক্রোওয়েভে আমি গরম করতে পারি, চুলাতেও গরম করতে পারি, কিন্তু 100% যে আমাকে ওটা জাল তুলে ফেলতে হবে এমন কিন্তু না। আচ্ছা, ধন্যবাদ আপা। আর কোনো প্রশ্ন আছে? তামান্না আরিফিন আপা? না স্যার, এই পর্যন্তই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। ডক্টর মনজুরুল কাদের জয়েন করেছেন আমাদের সাথে। জি সাইদ ভাই, আমার একটু কোশ্চেন ছিল। জাস্ট কি বলেন? একটা জিনিস হচ্ছে যে আমার বাচ্চাটার আমি দেখি যে এদের কোষ্ঠকাঠিন্য একটা বড় প্রবলেম। এরা কিন্তু জাঙ্ক ফুড খায় না। আমি যতটা সময় চেষ্টা করি যে ভেজিটেবল বা এদের কার্বোহাইড্রেটের প্রতি একটা মানে ভাত বা এই ধরনের খাবার হয়, কিন্তু দেখা যায় টয়লেটের ব্যাপারে এদের সবসময় একটু কোষ্ঠকাঠিন্য থাকে, এবং সেই ক্ষেত্রে মাঝে মাঝে যে টয়লেট সহজ হওয়ার জন্য ওষুধ এগুলা খাওয়ান লাগে। আর যখন 2-3 দিন হয়ে যায় তখন আবার ওই যে সাপোজিটর মাঝে মাঝে দেওয়া লাগে, চেষ্টা করি যাতে কিভাবে কি করা যায় মানে সহজ করার জন্য। এটি আমাদের মাঝে মাঝে খুব ভাবায় তোলে যে এটা যদি বারবার হয়, ধরেন কোষ্ঠকাঠিন্য হলে তখন মানে যখন ব্লিডিং হয় তখন স্বাভাবিকভাবে বাচ্চারা কিন্তু পায়খানায় যেতে চায় না। এই ব্যাপারগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? আমি একটু সঞ্জিতা আপাকে একটু ব্রিফ করতে চাই যে ডক্টর মনজুরুল কাদের আমাদের মঞ্জুর ভাইয়ের জামালপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওনার ছেলের বয়স 20 বছর, ওর অটিজম আছে, যেটা উনি আসলে এর আগেও কয়েকটি পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেভাবে আমি জানি। তবে আমার মনে হয় যে এই ক্ষেত্রে আমার ধারণা যে আপনি যদি ওর খাবার মেনুটা সম্পর্কে একটু বলেন তাহলে মনে হয় আপার জন্য সুবিধা হয়, তাই না? মানে প্রশ্ন আমি কিন্তু ওনার কথা কিন্তু পরিষ্কারভাবে শুনতে পাইনি। উনি এতক্ষণ যে বলছিলেন আমি কিন্তু শুনতে পাইনি আসলে ওনার কথা। আমি যেটা সাইদ ভাই বললো, আমার বাচ্চাটা বয়স ওই 20 বছর, অটিস্টিক চাইল্ড। এখন ঘটনা হচ্ছে যে আরেকটু লাউডলি যদি বলতেন। একটু জোরে বলতে। আমার বাচ্চাটা এখন কি শোনা যাচ্ছে? একটু জোরে বলবেন তাহলে হবে। আমার বাচ্চাটার বয়স এখন 20 বছরের মতো। জি, 20 বছর। জি, আরেকটা ছেলে আছে যেটা আপনার ওই এখন 12 বছর। অটিস্টিক আছে বেশি, যেটা হলো 12 বছরের মধ্যে, ক্লাস 5-এ পড়ে। এই ছেলেটার সাধারণত ওই ভাতের সঙ্গে আমরা যে নর্মালি যে সবজি বা অন্যান্য যে খাবারগুলা খাই সেইগুলোই খায়, কিন্তু এর একটা প্রবণতা হলে টয়লেট প্রতিদিন হতে চায় না, কোষ্ঠকাঠিন্য হয়। আর বড় ছেলের যে সমস্যাটা, এটা হলো বারবার খাবার প্রবণতা আছে, ও আবার টয়লেট বেশি হয়। এটা একটা মানে দুইজনের দুইটা সমস্যা। যেহেতু অটিস্টিক চাইল্ড, এদের কিন্তু খাবার প্রতি খুব বেশি থাকে, আমরা খাওয়াই দিই, কিন্তু তারপরেও দেখা যায় বারবার খেতে চায় আর বারবারই টয়লেটে যায়। মানে আমি দুইটা জিনিস জানতে চাই। একটা হলো যে ছোট ছেলেটার সেটা কোষ্ঠকাঠিন্য যদি আমি দূর করতে চাই, সেটা কি ধরনের করব, খাবারটা আমি দিব। আমি সবজি কিন্তু দিই, কারণ আপনি জানেন আমি এগ্রিকালচার নিয়ে কাজ করি, এবং আমি রিসার্চে যেহেতু আমাদের অফিসগুলো সাধারণত 100 আমি এগ্রিকালচারের, এবং আমাদের যে অফিসগুলো থাকে সাধারণত 100-150 একর নিয়ে আমাদের অফিসগুলো হয়ে থাকে একটু বড়। সেইখানে সুযোগ থাকে সবজি উৎপাদন করার, সেখানে সবজি আমি খাওয়ানোর চেষ্টাও করি। তারপরেও দেখি
যে কুষ্ঠকাঠিন্য সহজে সারতে চায় না। আর বড় ছেলের যেটা সেটা হচ্ছে যে সমস্যা হলো বারবার টয়লেটে যায়। আপনি কি সঞ্চিতা আপনি কি প্রশ্ন দুটো শুনতে পেয়েছেন? আমি একটু ক্লিয়ার করব। হ্যাঁ একটু কাইন্ডলি। এটা হচ্ছে উনি দুটো ছেলের ব্যাপারে কথা বলছেন। ওনার বড় ছেলেটার বয়স 20 বছর, ওর অটিজম আছে। ওর মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে ও বারবার খেতে চায়, এবং আমি ভাইয়ের কথা শুনে যেটা বুঝেছি ও নরমাল খাবারই খায়, বাংলাদেশের আমরা যেটা ভাত মাছ ডাল সবজি এসবই খায়, কিন্তু ও বারবার বাথরুম করে, মানে ওর বাথরুমে যেতে হয় বারবার। কতবার এরকম কোনো ব্যাপার আছে মানে গড়ে? এটা আপনার এখন এমনও দেখা যায় যে কিছু কিছু সময় আছে যে এই 20 মিনিট 25 মিনিট পরে আসলো 3-4 বার হলো, আবার ধরেন 4-5 ঘন্টা অফ গেল, এরকম হয়। এটা বোধহয় সেক্ষেত্রে বাথরুম কি নরমাল বাথরুম, মানে তার নরমাল বাথরুম হয়? আচ্ছা ঠিক না, আছে। ও ফ্রিকোয়েন্সির কথা বলছে বড় ছেলেটার কথা, যার হচ্ছে আপনার মানে স্পেশাল চাইল্ড। উনি আরেকটা ছেলে কথা বলছেন, ওনার দ্বিতীয় ছেলেটা ছোট ছেলে, ওর বয়স 12 বছর। ও নরমাল মানে নিউরোটিপিক্যাল, কিন্তু ওর যেটা হয় ওর কনস্টিপেশনের সমস্যা আছে। কিন্তু ভাই বলছেন যে ও রেগুলার সবজি দেওয়া হয়, ও রেগুলার সবজি খায়। উনি নিজেও একজন এগ্রিকালচারিস্ট এবং সেটা বলছিলেন। তো এই দুটো প্রবলেম আসলে, একটা হচ্ছে বড় ছেলে যার অটিজম আছে, ওই ছেলেটা বারবার বাথরুম কেন করে, এটার কোনো কারণ আছে কিনা। আর দ্বিতীয় ছেলেটা যেটা ছোট ছেলে, ওর হচ্ছে আপনার কনস্টিপেশন আছে, যেটা আর কি আমার শুনে মনে হচ্ছে কাইন্ড অফ ক্রনিক হয়ে গেছে, অনেকদিন ধরে চলছে। এবং হ্যাঁ, তো এই কিছু আপনার। আচ্ছা আমি একটু প্রথমে বড় ছেলের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। ওর যে বারবার বাথরুম হয়, মানে এটা কি জাস্ট প্রস্রাবের কথাই বলছেন উনি, যে বাথরুমটা যে হচ্ছে? প্রস্রাব না, এটা আপনার এই পায়খানাই হয়, টয়লেটে যায়, এবং অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয়, কিন্তু একটা প্রবণতাও হতে পারে, এটাও কিন্তু হতে পারে। মানে ও একবারই ক্লিয়ার হচ্ছে না, একবারই ক্লিয়ার হচ্ছে না ব্যাপার। এটা তো বুঝা ওদের তো মুশকিল, যেহেতু আমরা তো অত সাইকোলজি বুঝি না। ওর একটা সময় আছে যে বেশ হয়তো 3-4 বার গেল, আবার 5-6 ঘন্টা গেল না, আবার যখন হয় তখন জি ঠিক আছে, জি বুঝতে পেরেছি, জি ধন্যবাদ। যেটা হচ্ছে আমি আপনার বড় ছেলের ব্যাপারেই বলি প্রথমে। ওর যেটা হচ্ছে যে টয়লেটটা বারবার হচ্ছে, ওর আসলে এখানে আমি আলোচনা করছিলাম, আপনি যদি শুনে থাকবে, যে গাট হেলথের ব্যাপারে আমরা বলছিলাম। আমাদের যে গাট হেলথ, যে গাট ব্যাকটেরিয়া গুলো, এগুলো তো অনেক ইম্পর্টেন্ট আমাদের ডাইজেশনের জন্য। ওর আসলে গাট হেলথ আসলে কতটুকু ভালো আছে, এটা কিন্তু আমাদের দেখতে হবে আসলে। এখন ও কি ধরনের খাবারগুলো খাচ্ছে, আপনি বলছেন ও শাকসবজি খাচ্ছে, সবকিছুই খাচ্ছে, ভালো কথা। কিন্তু শুধু শাকসবজি, আমি কিন্তু অলরেডি আলোচনা করছিলাম, আমরা যেভাবে রান্না করি আসলে তাতে দেখা যাচ্ছে যেগুলো আমাদের কিন্তু যেভাবে উপকার করার কথা সেভাবে উপকার করতে পারছে না। আমরা কিন্তু অনেক লং টাইম আসলে রান্না করে ফেলছি। আপনি যদি আমার ফার্স্ট সেশনটা দেখে থাকেন, বা আমি আবারও বলছি, রান্নার জন্য, সবজি রান্নার জন্য পারফেক্ট টাইম হচ্ছে 10 মিনিট। 10 মিনিটের বেশি সবজি রান্না করা উচিত না। এতে কিন্তু নিউট্রিশন কোয়ালিটি লস হয়, বিভিন্ন মিনারেলস গুলো লস হচ্ছে, ভিটামিনস গুলো লস হচ্ছে। এখানে কিন্তু একটা ফুলি ব্যালেন্স মিল, কোন একটা নির্দিষ্ট খাবারকে কিন্তু আমি টার্গেট করে কিন্তু রেজাল্ট পাবো না। আমি শাকসবজিও আমাকে পারফেক্টলি নিতে হবে, মাছ বলি, মাংস বলি, কার্বোহাইড্রেটের সোর্স বলি, ফলের কথা বলি বা তেলের কথা বলি, এখানে কিন্তু ফুল একটা কম্বিনেশন। তা আমি যদি টয়লেটের কথা বলি, এখানে তো আসলে অনেকগুলো ব্যাপার জড়িত, যেটা 1 নম্বরে বলছিলাম যে গাট হেলথ আসলে কতটুকু হেলদি। হ্যাঁ, ওর আসলে গাট যে ব্যাকটেরিয়ার পরিমাণ সেগুলো কতটুকু কি পরিমাণে আছে। তা আমাদের আপনি যেটা করতে পারেন যে ওকে কিছু প্রোবায়োটিক সাপ্লিমেন্ট পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের, প্রোবায়োটিক সাপ্লিমেন্ট গুলো আপনি ওকে দিতে পারেন। এবং এর পাশাপাশি হচ্ছে প্রিবায়োটিক গুলো কোথা থেকে আসে, এর মধ্যে আছে আপনার বিভিন্ন ধরনের ফল, যেমন কলা হতে পারে, আপেল হতে পারে, ওটস হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কোকোয়া একটা পাউডার আমরা চিনি, হ্যাঁ, এটাও কিন্তু প্রিবায়োটিক হিসেবে খুব ভালো কাজ করে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই জিনিসগুলো যদি আমি ওর খাবারে রাখি, তারপর হোল গ্রেন, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে হোল গ্রেন, আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো কিন্তু পলিশ খাচ্ছি। আপনি যদি ওকে একটু হোল দেওয়ার চেষ্টা করেন, আঁশ সমেত বা তুষ সমেত, যেগুলো একটু লাল আবরণ আছে, এই টাইপের যদি খাবারগুলো দেওয়ার চেষ্টা করেন, আপনি ইনশাল্লাহ আমার মনে হয় ভালো রেজাল্ট পাবেন।
আর এর পাশাপাশি আরো বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ, যার মধ্যে রয়েছে ঘুম। ওর কি সাউন্ড স্লিপ হয়? ও কি ঠিক মতো ঘুমায়? ও ঘুমায়, মোটামুটি ঘুমায়। আর ঘুমানোর জন্য রেসপুলাক 1 mg আমরা প্রতি রাতে যে দিই, তা থেকে ধরেন যে 6 ঘন্টার মতো মোটামুটি ভালোই হয়। পরের দিকে আবার ওই টয়লেটে যায়, আইসা আবার একটু ঘুমায়। আচ্ছা, যদি রাতের ঘুম ভালো বেলা হয় একটু ঘুমায়। আলহামদুলিল্লাহ, আপনি 6 থেকে 8 ঘন্টা, ঘুমটা খুব হেলদি একটা ঘুম, এবং ঘুমটা যেন সাউন্ড হয়। ঘুম ভেঙে গেলে সেটা আবার একটা সমস্যা, সেটার জন্য আমাদের আবার দেখতে হবে যে কেন প্রবলেম হচ্ছে। আর হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে ঘুমাচ্ছে নাকি, এটা আপনি খেয়াল করবেন। ও কি নির্দিষ্ট একটা সময় ঘুমাচ্ছে নাকি প্রতিদিন? হ্যাঁ, নির্দিষ্ট নির্দিষ্ট সময় সময় রাতে উঠছে নাকি? রাত রাত 10টার দিকে ধরেন 11টার মধ্যে ঘুমায় যায়, কিন্তু ওই 4টার দিকে টয়লেটে যাওয়ার জন্য উঠে। আচ্ছা তখন হয়তো অনেক সময় ঘুমটা আসতে দেরি হয় অথবা নাও ঘুমায়, এরকম হয়। আচ্ছা, খুব ভালো। তা এই পয়েন্টগুলো আপনি একটু অবজার্ভ করবেন যেগুলো ঠিক আছে নাকি। প্রথমে হচ্ছে শাকসবজি তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু অতিরিক্ত শাকসবজি যদি খেয়ে ফেলে সেটাও কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, টয়লেটের প্রবলেম হতে পারে। আমি কিন্তু মাত্রই আলোচনা করছিলাম, সাইদ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমাদের যে ফাইবারের যে ইনটেক পার ডে যে ডিমান্ড, এটা যদি বেশি হয় তাহলেও সমস্যা, তাহলেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। টু মাচ ফাইবারও কিন্তু কনস্টিপেশন ঘটায়। আমরা যখনই বাচ্চার এই ধরনের প্রবলেম গুলো পাই, আমরা তখন দেখা যাচ্ছে যে প্যারেন্টসরা তো আমরা অনেক সচেতন, যে বলে যে আমি প্রচুর শাকসবজি খাওয়াই বাচ্চাকে। প্রচুর মানে কতটুকু? তার পার ডেতে একটা রিকমেন্ডেশন আছে, তার ইনটেকের একটা লেভেল আছে, সেটা বেশি হয়ে গেলেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। এবং কি টাইপের খাবারগুলো আমি সিলেক্ট করছি, শাকসবজি, সব শাকসবজি কিন্তু একভাবে কাজ করে না। আমি কি কোন ধরনের সবজিগুলো সিলেক্ট করছি ওর খাবার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। টু মাছ শাক খেলেও কিন্তু কনস্টিপেশন হতে পারে। আচ্ছা, আমি পার ডে কিন্তু 60 একটু গ্রাম 60 গ্রাম হাফ কাপ পরিমাণ শাক, এর বেশি কিন্তু খাওয়া উচিত না। আবার শাকটা আমরা কিভাবে রান্না করছি সেটা ইম্পর্টেন্ট। আমি সেখানে কিভাবে স্পাইস গুলো ইউজ করছি, কি পরিমাণ তেল ব্যবহার করছি, হ্যাঁ, অনেকগুলো কিন্তু পয়েন্ট কিন্তু এখানে লিঙ্কড। আমি তেল কতটুকু ব্যবহার করছি, তেলের ব্যাপারটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তেলটা কিভাবে ইউজ করছি, শাকটা অনেক বেশি খেয়ে ফেলছে নাকি, সবজি অনেক বেশি খেয়ে ফেলছে নাকি, সাউন্ড স্লিপ হচ্ছে নাকি, ওকে নির্দিষ্ট সময়ে ঘুমায় এবং নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠে নাকি, এবং রেগুলার যে এক্সারসাইজ, রুটিন এক্সারসাইজ, হ্যাঁ, যে ওয়াকিং বা হালকা এক্সারসাইজ গুলো, এগুলো কি রুটিন ওয়াইজ করছে নাকি, এবং এর পরে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পানি, ও কি পানি ঠিক মতো খাচ্ছে নাকি, হ্যাঁ, ওর যে ডিমান্ড, ওর বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী যে ডিমান্ড, সে পানিটা ইনটেক করছে নাকি। এই জায়গাগুলো আপনি যদি ঠিক করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ওর সমস্যাগুলো অনেকাংশেই কমে আসবে, আশা করি ইনশাআল্লাহ কমে আসবে। এবং যে আমি প্রিবায়োটিক এবং প্রোবায়োটিকের কথা বলেছি, এগুলো আপনি ট্রাই করবেন ওকে দেওয়ার জন্য। আর যেহেতু অটিজমের বাচ্চা আপনি বলেছেন অটিজম আছে, আমি ফ্রুটসের কথা বলেছি, যার মধ্যে আপেল এবং কলার কথা বলেছি, কিন্তু অটিজমের বাচ্চা দেখেছে, আমি জানি না ওর হাইপার অ্যাক্টিভিটি আছে নাকি, আমি মাত্রই হাইপার অ্যাক্টিভিটি নিয়ে কথা বলছিলাম। যদি হাইপার অ্যাক্টিভিটি থেকে থাকে তাহলে কিন্তু এগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা রেস্ট্রিকশন আছে, সব প্রতিদিন খেতে পারবে না। আমরা এগুলো উইকে সিলেক্ট করে দিই যে এই দিন খাবে এবং এই পরিমাণে খাবে, হ্যাঁ, ইচ্ছে মতো কিন্তু খেতে পারবে না। আমরা কিন্তু অটিজম বাচ্চাদের মধ্যে পাই যে কলা অনেক পছন্দ করে, এবং দেখা যাচ্ছে যে একসাথে প্রায় 4-5টা কলাও খেয়ে ফেলেছে, এরকম কিন্তু আমরা হিস্ট্রি পাই। হ্যাঁ, এগুলোর সাথেও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসে। আসলে কোনো খাবারই আসলে বেশি খাওয়া ঠিক না, আবার প্রয়োজনের তুলনায় কম খেয়ে ফেলে সেটাও সমস্যা। ডিমান্ড যা সেটাই আমাদের ফুলফিল করতে হবে, এবং তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো আসলে। এখানে অটিজম চাইল্ডের যেটা আমি বলতেছিলাম সেটা হলো সাধারণত লেক্সিটিভ টাইপের কিছু ভেজিটেবল আমি খাওয়ানোর চেষ্টা করি আমার ছোট ছেলেটা। ধরেন এর মধ্যে একটা হচ্ছে যেমন ঢেঁড়স, সাধারণত এটা টয়লেটকে এনহ্যান্স করে। তারপর আমার ওই ছোট ছেলেটার মাঝে আমি এটার খুব খুব বেশি ইফেক্ট মানে পাই না। দ্বিতীয় কথা হলো আপনি যেটা বলছেন যে এন্ড অফ দি মানে মনে করেন যে রিফাইনারি প্রোডাক্ট, যেমন মিলে যে চাল ভাঙানো হয়, এটা আবার স্পেশাল ক্রাইটেরিয়া করে। যেন আমি কৃষিবিদ হিসেবে বলি যে আমার 35 বছর জীবনে আমি কোনো ভ্যারাইটি দেখি নাই যে মিনি ক্যাট হিসেবে কোনো ধানের জাত আছে, কিন্তু সেটার চাউল আছে, বাংলাদেশে পাওয়া যায়। সেটাই আজকে বলছিলেন, তাই না সানজিদা? আমরা আমি চেষ্টা করি না, যে জন্য আমার সেই সুযোগ আছে বলে আমি সিদ্ধ করে ভাঙায় নিয়ে আনে খাওয়ানোর চেষ্টা করি। তারপরে আপনি যেটা বললেন না, কলা, গাছের কলা উইদাউট এনি পেস্টিসাইড ইউজ না করে আমি চেষ্টা করি যে হ্যাঁ, এইটা একটা জিনিস আপনি বলছেন যে আমার অটিস্টিক যে ছেলেটা, এটা একসাথে 4টা-5টা বা আরো বেশি খেয়ে ফেলতে পারে, এটা করে, এই জিনিসটা করে।
এখানে আমি একটু মানে আমি যেহেতু আমি ওনার সাথে আলোচনা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনারটা শুনতে পাচ্ছি, ওনার সাউন্ড একটু কম পাচ্ছিলাম। আচ্ছা, মঞ্জুর ভাই যেটা মানে বলতে চাচ্ছে একটা মানে উদাহরণ হিসেবে জাস্ট আলোচনার জন্য বলছি, যেমন উনি ঢেঁড়সের কথা বলছেন, ঢেঁড়সের কথা বলছেন, এবং আপা যেটা বলছে, সঞ্জিতা আপা যেটা বলছেন যে রান্নার প্রক্রিয়াটাও আমাদের সচেতন হতে হবে। আমি শুধু মঞ্জুর ভাইয়ের জন্য বলছি না, সবার জন্য বলছি। যেমন আমাদের দেশে একটা ইয়ে আছে যে আমরা তেলের উপরে, পেঁয়াজের উপরে ঢেঁড়স আপনার নাড়াচাড়া করতে করতে কালো করে ফেলি। কালো না করলে আমাদের ভালো লাগে না। তো যদি কালো করে ফেলি, আমি আপনার বাসায় হয়তো সেভাবে হয় না, কিন্তু আমি দেখেছি এটা অনেকে পছন্দ করে, কিন্তু ওইভাবে রান্না করলে কি আর সেই ঢেঁড়সের যে পুষ্টিটার জন্য আমরা খাচ্ছি বা এক্সপেক্ট করছি সেটা কি আমরা পাই? সেটা তো আমরা হয়তো পাবো না, অনেকটাই হারিয়ে যায়। তো উনি যেটা বলছিলেন, আমি যেটা বুঝতে পারলাম আপনার এই সমস্যায় উনি যে ওনার যে অ্যাডভাইসটা, সেটা হচ্ছে আমার মনে হয় পুরো বিষয়টাকে একটু খেয়াল করতে হবে। শুধু খাবার না, খাবারের পরিমাণ, কিভাবে রান্নাটা হচ্ছে। এবং আমার মনে হয় যদি আপনি একজন, আমি জানি না ওর কোনো মেনু আছে কিনা, বিশেষ করে আপনার বড় ছেলের, ওর কোনো চার্ট আছে কিনা, যদি না থাকে কোনো একজন সার্টিফাইড নিউট্রিশনিস্টের সাথে কথা বলে, আপনি আপার সাথে কথা বলতে পারেন। কথা বলে যদি একটা ঠিক করে নেওয়া যায়, তাহলে মনে হয় এটা খুব ভালো হয়, যে ওরটা ডিটেলটা বলে ওটা একবার দেখালেই হয়তো হবে, তাই না? একবার দেখিয়ে 6 মাস মানে ওইভাবে চলতে পারবে, তাহলে কোনটা, কারণ কম বেশি একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো এটা মনে হয় একটা ভালো ইয়ে হতে পারে। আমি একটা ভালো আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, এই অটিস্টিক ছোট ছেলের কথাটা বলছিলেন, ছোট ছেলের ব্যাপারে একটু আরেকবার। ছোট ছেলেটা এখন কি শুনতে পাচ্ছেন? জি জি, একটু জোরে কষ্ট করে। জি, সেটা হচ্ছে ছোট ছেলেটা, আমি একই ধরনের সবজিগুলো খাওয়ানোর পরেও দেখতেছি যে ওর কোষ্ঠকাঠিন্য থাকে, হয়তো রেগুলার টয়লেট হয় না, আর যখন হয় তখন হয়তো ব্লিডিং হচ্ছে, যখন কঠিন হয় তখন সে কিন্তু টয়লেটে যেতে চায় না, স্বাভাবিকভাবে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এটা হচ্ছে এটা তো ক্রনিক হয়ে গেছে তাহলে। জি হ্যাঁ, ক্রনিক মানে কি, এটা চেষ্টা করি যে ওই আমরা যেমন গরম দুধ খাওয়াইলে অনেক সময় এটা একটু হয়, একটু অনেক দিন আছে যেটা ভাত কম করে দিয়ে ফল এবং সবজি খাওয়াইলে একটু নরম হয়, সেইগুলো মাইনে চলার চেষ্টা করি আর কি। আচ্ছা, আমি আপনাকে জি যেখানে ছিলাম আপনি বলছিলেন কনস্টিপেশনের কথা, ছেলের কথা বলছিলেন। জি, আমার ছোট ছেলেটার কথাই বলতেছিলাম। জি জি জি, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলতেছিলাম যে আমার ওই ছোট ছেলেটাকে আমি সবজি খাওয়াই এবং মোটামুটি ভাবে প্রতিদিন চেষ্টা করি যে একটু গরুর দুধ খাওয়ানোর জন্য। তারপরেও দেখা যায় যে ওর রেগুলার টয়লেটটা হয় না, হয়তো আজকে হইলো কালকে হইলো না, আবার ওই যে কঠিন মানে কোষ্ঠকাঠিন্য হয়, মাঝে মাঝে ব্লিডিং হয়, তখন সে টয়লেটে যাইতেও ভয় পায়। এইটা আবার যখন আমরা ঔষধ সাধারণত কম দিই, এর আগে ঔষধ ইউজ করতাম, এখন ওই যে হয়তো যেদিন মনে করি যে না তো টয়লেট যদি কঠিন হয়, সেক্ষেত্রে ফল বেশি করে, সবজি বেশি করে দিয়ে কার্বোহাইড্রেটটা কম খাওয়াইলে তখন আবার ওই দিন একটু আবার আপনার হালকা হয়। এইভাবে ম্যানেজ করে চলতেছি। আসলে আপনার যদি সাজেশন থাকে আমাদের জন্য খুব উপকার হবে। জি, থ্যাংক ইউ সো মাচ। খুব ইম্পর্টেন্ট টপিক আসলে এটা। ও আমি একটু জানতে চাচ্ছি, আপনার ছোট ছেলে তো কোনো সমস্যা নেই, অটিজম রিলেটেড কোনো প্রবলেম নেই? না, নরমাল। আচ্ছা জি, আচ্ছা। আমাদের এই গাট হেলথ, আমি সায়েদ ভাইয়ের সাথে যেটা আলোচনা করছিলাম যে আসলে নিউট্রিশনের যে ডিমান্ড, এটা কিন্তু একটা অটিজম বাচ্চা হোক বা একটা সাধারণ বাচ্চা হোক, আমাদের সবারই একটা ডিমান্ড আছে। এই ডিমান্ডটা কিন্তু আমাকে ফুলফিল করতে হবে। শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে একটা অটিজম আর একটা স্বাভাবিক বাচ্চার মধ্যে তার কিছু প্রবলেম থাকে, তার বিহেভিয়ার কিছু প্রবলেম থাকে, তার জিআই রিলেটেড কিছু প্রবলেম থাকে। এই প্রবলেম গুলোকে আমাদের ঠিক করার জন্য আমাদের কিছু ডায়েটারি রেস্ট্রিকশনের প্রয়োজন হয়। কিন্তু একটা স্বাভাবিক বাচ্চার যে পরিমাণ ডিমান্ড একটা খাবারে, একটা অটিজম বাচ্চারও কিন্তু সেম ডিমান্ডই থাকে, কোনো ডিফারেন্স কিন্তু থাকছে না। এখন যেটা আপনি আপনার ছোট ছেলের কথা বলছিলেন, আমি মনে হয় আপনি বলছিলেন যে ওর ঢেঁড়সের ইনটেকটা একটু বেশি, আপনি মনে হয় এরকম কিছু শুনেছিলাম আমি। আমরাই এটা আপনার হচ্ছে কি, ওই ঢেঁড়স মনে করতেছি যে এটা ল্যাক্সেটিভ, মানে টয়লেটটা ইজি করার জন্য। ঢেঁড়স কিন্তু ফাইবারটা কিন্তু অনেক হার্ড ফাইবার, এটা অনেক রিচ। ঢেঁড়সটা পার ডে আসলে যদি ইনটেক করে খুব লিমিটেড অ্যামাউন্টে এবং বেটার হয়,
প্রতিদিন ইনটেক না করে একদিন পর পর বা দুদিন পর পর ইনটেক করার জন্য। আর ঢেঁড়স কিন্তু অনেক হার্ড একটা সবজি, এখানে যে ফাইবারটা আছে এটা কিন্তু সহজে কিন্তু ডাইজেস্ট হতে চায় না। আমাদের ফাইবারের কথা বলি আমাদের গাট হেলথকে ভালো রাখার জন্য, এই ফাইবার কিন্তু দু রকমের, আমি আলোচনা করছিলাম দু ধরনের ফাইবার আমাদের প্রতিদিনের জন্য, আমাদের হেলদি মানে বাওয়েলের জন্য, হেলদি ডাইজেস্টিভ ট্র্যাক্টের জন্য কিন্তু আমাদের দু ধরনের ফাইবারের প্রয়োজন। এর মধ্যে একটা হচ্ছে সলিউবল ফাইবার আর একটা হচ্ছে ইনসলিউবল ফাইবার। আমাদের আসলে যেটা দেখা যায় যে প্রতিদিনের ইনটেকে ইনসলিউবল ফাইবারের ইনটেকটা অনেক বেশি থাকে। ইনসলিউবল ফাইবারটা আসলে আমাদের গাট হেলথকে, আমাদের বাওয়েল মুভমেন্টের জন্য, হেলদি স্টুলের জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু ফাইবার, এই ইনসলিউবল ফাইবার যদি আমি আমার পার ডে যে রিকমেন্ডেশন তার থেকে যদি বেশি নিয়ে ফেলি তাহলেও সেটা কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হবে। কম নিলেও কনস্টিপেশনের প্রবলেম হবে, বেশি নিলেও কনস্টিপেশনের প্রবলেম হবে। সুতরাং একজন মানুষের বয়স, একজন মানুষের ওজন, একজন মানুষের উচ্চতা উপর ভিত্তি করে তার পার ডে যে ডিমান্ড, সেই ডিমান্ডটাই ফুলফিল যদি আমরা করি তাহলে কিন্তু আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন ও আসলে ইনটেক করছে, আপনি বলছেন সে সবজি খাচ্ছে, বেশি করে সবজি খাচ্ছে, ওই যে বলছিলাম যে আসলে কিভাবে খাচ্ছে, কত বেশি খাচ্ছে। টু মাচ ফাইবারও কনস্টিপেশনের প্রবলেম করতে পারে। আর যেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে মাঝে মাঝে ব্লাড যায়, এটা তো খুবই সেন্সিটিভ একটা ব্যাপার, আসলে এটা তো আসলে সমস্যা। এই জন্য হচ্ছে ইনসলিউবল ফাইবারের কথা বলছিলাম, এটার পাশাপাশি যে সলিউবল ফাইবারের কথা বলছিলাম সেটাও ঠিক মতো ইনটেক করছে নাকি এটাও আমাদের দেখতে হবে। সলিউবল ফাইবারের সোর্স গুলো কিন্তু আমাদের প্রতিদিনের খাবারই থাকে, কিন্তু আমরা না জানার কারণে এগুলো আমরা বিভিন্ন ভাবে কিন্তু খাবার থেকে বাদ দিয়ে ফেলছি। আমরা যে ডাল খাই, বিভিন্ন ধরনের বাদাম খাই বা বিচি খাই, এগুলোই কিন্তু সলিউবল ফাইবারের খুব গুড একটা সোর্স। কিন্তু রেগুলার বেসিসটা কিন্তু আমরা এগুলো নিই না, দেখা যাচ্ছে যে আমরা মানে কখনো নিচ্ছি না, কিন্তু রুটিন ওয়াইজ এগুলো যদি আমরা ইনটেক করি তাহলে কিন্তু সমস্যা অনেকাংশে কমে আসবে ইনশাআল্লাহ। একটা বাচ্চা বলি বা একজন প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলি, পার ডে যে পরিমাণ রিকমেন্ডেশন ফাইবারের তার 10%, টোটাল ফাইবার যে রিকমেন্ডেশন তার 10% কিন্তু সলিউবল ফাইবার থেকে হতে হবে, মিনিমাম 10% সলিউবল ফাইবার থেকে হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এর 10% কি 5% তো দূরের কথা, মানে 1 to 2% অনেক সময় হয় না, দেখা যাচ্ছে পুরো অংশটা জুড়ে কিন্তু ইনসলিউবল ফাইবার থাকে। কেন ফাইবারের কথা বললে আমরা প্রথমে শাকসবজির কথাই মানি, শাকসবজির কথাই মাথায় আসে। ফল খুব রেয়ার, আপনি যে বলছেন যে ফল খাওয়ালে তখন মনে হয় একটু ভালো, এটা তো খুবই রেয়ার। রুটিন ওয়াইজ কিন্তু আসলে আমাদের প্রতিদিনের খাবারে ফলটাকে রাখা উচিত। বিভিন্ন গবেষণা এগুলো বারবার উঠে আসছে যে পার ডে আমাদের ফলের ইনটেক আসলে সাফিসিয়েন্ট না। প্রথম যখন এটা নিয়ে কাজ শুরু হয় তখন বলা হতো যে পার ডে 150 থেকে 200 গ্রাম পরিমাণ ফল, একদম প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলছি, এখানে আসলে বয়স অনুযায়ী ভ্যারি করে সে কতটুকু খাবে, আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষের কথা বলছি যে 150 থেকে 200 গ্রাম। এরপর আরো গবেষণা হলো, তখন দেখা গেল যে এটা বেড়ে 300 গ্রামের জায়গায় এসছে, যে বলছে যে 300 গ্রাম পরিমাণ পার ডে ফ্রুট ইনটেক করলে আমাদের জন্য ভালো হয়। এখন রিসেন্ট গবেষণা বলছে যে পার ডে 400 গ্রাম পরিমাণ যদি ফ্রুট ইনটেক করো তাহলে তোমার যে ভিটামিনস, মিনারেলস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট, এটা নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, যে এগুলোর ডিমান্ড কিন্তু ফুলফিল হবে। তাহলে আমরা কিন্তু সেখান থেকে অনেক পিছিয়ে আছি। ফলটা কিন্তু আমাদের ওকেশনালি বাসায় আসে, ওকেশনালি আমরা নাস্তা হিসেবে খাই, জাস্ট ওকেশনাল। আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, আমরা কিন্তু রেগুলার বেসিসে কিন্তু ফল খাই না, বা দেখা যাচ্ছে যেদিন একদিন ফল কিনছি অনেক বেশি কিনে ফেলছি, যখন কিনছি না যখন কিনে অনেক বেশি কিনে ফেলি, দেখা যাচ্ছে তখন এগুলো ঠিক মতো খাওয়া হয় না, নষ্ট হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে নষ্ট হওয়ার জন্য আমরা ওগুলো জোর করে খাওয়ার চেষ্টা করছি। এটা কিন্তু সিস্টেমের মধ্যে পড়ছে না আসলে। প্রতিদিন কি পরিমাণ ফাইবার নিব, প্রতিদিন কি পরিমাণ মাছ মাংস খাবো, প্রতিদিন কি পরিমাণ শাকসবজি খাবো, প্রতিদিন কতটুকু আমি তেল গ্রহণ করবো, এগুলোর কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু মানে নির্ধারণ করা আছে। এগুলো ক্যালকুলেশন করে এগুলো আমরা বের করে থাকি যে সে পার ডে কতটুকু ইনটেক করবে। তারপরে যে আমি সাইদ সাহেব যেটা বলছিলেন যে আমরা কিভাবে খাচ্ছি, আমি এটা নিয়ে কিন্তু মাত্র আলোচনা করছিলাম যে আমরা কিভাবে রান্না করছি, রান্নার কারণে কিন্তু দেখা যাচ্ছে নিউট্রিশন কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, ফাইবার নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আমাদের আসলে বিবেচনা করতে হবে, কারণ আসলে এখন আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু অনেক ভালো খাবারের মানে সন্ধান পাই। এক সময় ছিল যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম না বাংলাদেশ, কিন্তু এখন কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমরা কিন্তু আমাদের দেশে সব ধরনের খাবারই পাই, ইভেন বাইরের বিভিন্ন যে খাবারগুলো
শাকসবজিগুলো আছে, ফলগুলো আছে, এগুলো কিন্তু এখন আমরা আলহামদুলিল্লাহ পাচ্ছি। কিন্তু তারপরও কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রবলেমের মানে ভিতর দিয়ে যাচ্ছি। এটা অটিজম নিয়ে কথা হচ্ছে, কিন্তু অটিজমের পাশাপাশিও আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছি। খুব রেয়ার যে কোনো একটা ঘর পাওয়া যাবে না যে ঘরে কোনো না কোনো সমস্যা নিয়ে কেউ আছে, হয় হার্টের প্রবলেম বা ডায়াবেটিসের প্রবলেম বা ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার, মানে কোনো না কোনো প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু আমরা ক্যারি করছি। কারণ আমরা অনেক ভালো খাবার এখন পাচ্ছি, আমরা খুব ভালো ভালো খাবার কিনছি, কিন্তু কিভাবে ইনটেক করতে হবে, কি পরিমাণ ইনটেক করতে হবে, এগুলো না জানার কারণে দেখা যাচ্ছে যে আমরা কিনছি ঠিকই কষ্ট করে, কিন্তু এগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না। তা অটিজম বাচ্চাগুলোকে আসলে আলাদা করে দেখার কিছু নেই, তাদেরকে মানে আমার অনুরোধ থাকবে যে স্বাভাবিক বাচ্চার মতো করেই দেখবেন, কিন্তু তার যে প্রবলেমগুলো সেগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে, এবং সেই প্রবলেমের জন্য কোন কোন জায়গায় আমাকে আসলে কাজ করতে হবে সেটা আমাকে জানতে হবে। একটা স্বাভাবিক বাচ্চার যে খাবার, একটা অটিজম বাচ্চার যে খাবার, ডিফারেন্স খুব লিমিটেড, মানে অল্প অল্প ডিফারেন্স থাকে। আচ্ছা, আরেকটা কোশ্চেন কি আপনাকে করা যাবে কিনা, মানে আমি টাইম পারমিট করব কিনা? হ্যাঁ বলুন। ওয়ান অফ দি মেজর আমি মনে করি যে এটা আমাদের কনসার্ন, যে মোস্ট অফ মানে এইখানে আমরা যদি দেখি চাইল্ড ওবেসিটি ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমার কাছে মনে হচ্ছে। ওবেসিটি মোটা হয়ে যাচ্ছে, এটা আমার বাচ্চাদের মধ্যেও আমি দেখি। আমার বড় ছেলেটা অটিস্টিক, ও বারবার খায়, আমি ওকে নিয়ে প্রচুর হাঁটাই বলে এটা হচ্ছে না। কিন্তু ছোট ছেলেটা আমি দেখি যে ধরনের একটা হওয়া দরকার তা না হয়ে একটু নাদুস নুদুস টাইপের হয়ে যায়, মানে একটু ফেটি হওয়ার যে প্রবণতা, এই ক্ষেত্রগুলাকে আমরা কিভাবে ওভারকাম করবো? আসলে এটা আমাদের কিন্তু ইদানিং একটা ভালোই চিন্তার মধ্যে ফেলছে, কারণ আমরা আমাদের ইভেন শুধু আপনার প্রাসঙ্গিক ক্রমে আপনার একটা জিনিস বলি, আমি যেহেতু ওই যে সাইদ ভাই জানে আমি এগ্রিকালচার নিয়ে কাজ করি, আবার আমার কিছু কিছু জায়গা থেকে আজকেই বলতেছিল এডোলেসেন্ট যারা বাংলাদেশের, তারা পরিমাণে কিন্তু অনেক বেশি, মানে এখন তাদের একটা টেন্ডেন্সি আছে, দে আর মোস্ট ইন্টারেস্টেড টু টেক জাঙ্ক ফুড। কেন? এটা কারণটা খুঁজতে আজকে অনেকবার আলাপ করে দেখলাম। তাতে দেখেন এই ওবেসিটি প্রবলেমটা যারা মিডিল ক্লাসের নিচে বা মিডিল ক্লাসের একটু লোয়ার এর প্রবলেম না, কিন্তু যারা মিডিল ক্লাস তাদের জন্য এখন একটা বড় প্রবলেম হয়ে আসতেছে, ইভেন অটিস্টিক চাইল্ডের জন্য আরো বেশি। কারণ আপনি একটু বলবেন যে কার্বোহাইড্রেটরা বেশি খাচ্ছে এই জন্য, নাকি আসলে কোথায় সমস্যাটা? আচ্ছা, খুব চমৎকার একটা প্রশ্ন আপনি করেছেন, খুব ইম্পর্টেন্ট। এই ওবেসিটির সাথে বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে। মানে এক সময় এটাকে আমরা হেলাফেলা করলে, এখন কিন্তু হেলাফেলা করার কোনো অপশন নেই। যদি ওবেসিটির কথা বলি, যদি একটা বাচ্চার কথা বলি, একটা বাচ্চার শুরুটা কোথা থেকে? তার মায়ের গর্ভ থেকে। আমাদের দেশে বলি বা বাইরের দেশে বলি, প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু মানে এই মানে টেন্ডেন্সিটা থাকে যে মার ওজন বাড়াতে হবে। মা কিন্তু প্রচুর অবিস হয়ে যায়। মার যদি অতিরিক্ত ওজন বেড়ে যায়, তাহলে ওজন যদি বেশি হয় তাহলে কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে। তার ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে, তার ব্লাড সুগার বেড়ে যেতে পারে, তারপর হচ্ছে এক্লাম্পসিয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এই অতিরিক্ত ওজন থেকে। তাহলে এখান থেকে কিন্তু মা তো এফেক্ট হচ্ছে, সাথে কিন্তু বাচ্চাটাও কিন্তু এফেক্টেড হচ্ছে। বিভিন্ন গবেষণায় কিন্তু এগুলো উঠে এসছে বিভিন্ন সময় যে অটিজম বাচ্চাদের এই বিভিন্ন সমস্যার সাথে কিন্তু প্রেগনেন্সি পিরিয়ডে মার অতিরিক্ত ওজনও কিন্তু কারণ। হ্যাঁ, অতিরিক্ত ওজন কিন্তু একটা কারণ দেখা গেছে বিভিন্ন গবেষণায়। তারপর বাচ্চাটা জন্মের পর বাচ্চাটাকে আমরা আস্তে আস্তে বড় করছি। এই যে বড় করছি, এর মধ্যে এই যে আমাদের বিভিন্ন ধরনের ভুল না জানার কারণে আমরা খাবারগুলো কিভাবে সিলেক্ট করছি আমরা আসলে বুঝতে পারছি না। আমরা কিন্তু ওই যে বলছিলাম যে চেষ্টাই করছি ভালোটা দেওয়ার জন্য। আমরা কিন্তু কখনোই কোনো বাবা মা খারাপ চায় না, আমরা সব সময় চাই তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, আমরা কিন্তু ভালোটাই চেষ্টা করছি। কিন্তু দেখা যাচ্ছে যে ফর্মে দিচ্ছি, ফর্মটা আসলে রং হয়ে যাচ্ছে। টু মাচ কার্বোহাইড্রেট খেলে ওবেসিটির একটা কারণ, এটা অবশ্যই একটা কারণ। কিন্তু দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেটটাকে আসলে আমরা কিভাবে খাচ্ছি, আমরা যে খুব বেশি কার্বোহাইড্রেট খাই তা কিন্তু না, আমরা আসলে যেভাবে খাই এটা একটা কারণ। আমরা ফ্রাই করে খাই, হ্যাঁ, ডিপ ফ্রাই করে খাই, আমরা বেক করে খাচ্ছি। বেকিং এ যে কার্বোহাইড্রেটের সোর্স, মানে যে হুইট যে ইউজ হয়, এগুলো কিন্তু রিফাইন্ড ফর্মে থাকে, খুব রেয়ার। আমরা হোল গ্রেন দিয়ে কয়জনই পিৎজা বা বার্গার বানাই, আমরা তো রিফাইন্ড আটা দিয়ে বানাই, ময়দা দিয়ে বানাই।
হ্যাঁ, তারপর এটাকে আমরা তারপর যেমন চিকেন ফ্রাইটা করছি, এখানে কিন্তু চিকেনটা কিন্তু প্রোটিন, কিন্তু ফ্রাই করছি কোথায়? ডিপ ফ্রাই। কোটিং ব্যবহার করছি, এখানে আমরা একটা হচ্ছে ময়দার একটা লেয়ার ব্যবহার করছি, ডিপ ফ্রাই করছি। আমাদের অতিরিক্ত ওজনের কারণ কিন্তু শুধুমাত্র কার্বোহাইড্রেট না, অনেক সময় টু মাচ প্রোটিনও কিন্তু অতিরিক্ত ওজনের কারণ হতে পারে। এবং প্রোটিনটা আমরা যদি যেভাবে নেওয়া দরকার সেভাবে না নিয়ে রং ওয়েতে নিই, তখনই কিন্তু সেটা আমাদের অতিরিক্ত ওজনের কারণ হতে পারে। আমরা তো চিকেন ফ্রাই খাওয়ার সময় ভাবছি যে বাচ্চা তো চিকেনই খাচ্ছে, কিন্তু সেটা কিভাবে খাচ্ছে? সে ফ্রাই করে খাচ্ছে, ডিপ ফ্রাই। ডিপ ফ্রাই করলে কি হয়? আমার প্রোটিন তো নষ্ট হচ্ছেই, পাশাপাশি আমি যে ফ্রাই করছি যে তেলে, সেই তেলটা কিন্তু দেখা যাচ্ছে টক্সিক হয়ে যাচ্ছে, আনহেলদি হয়ে যাচ্ছে। আমি ভালো তেলটাই দিয়ে কিন্তু স্টার্ট করলাম, কিন্তু ইনটেক করতে করতে কিন্তু সেটা কিন্তু টক্সিক হয়ে গেল। আসলে প্রবলেম গুলো যেখানে হয় সেটা হচ্ছে আমরা যে পরিমাণ ইনটেক করি, আমাদের যে পরিমাণ আউটপুট, এই দুটোর মধ্যে আসলে ব্যালেন্স করতে পারি না। আমি সহজ ভাষায় আপনাকে বলি, প্রতিদিন আমাদের ঘর আমরা যদি পরিষ্কার না করি, ঘরে কিন্তু ধুলাবালি জমে যাবে। প্রতিদিন ঘরে ধুলাবালি হয়, প্রতিদিনের ধুলাবালি কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে হবে, না হলে 2 দিন পর তো অবশ্যই করতে হবে, না হলে তো পায়ে রাখা যায় না। আমাদের শরীরেও কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের টক্সিক জমা হচ্ছে, ফ্রি রেডিক্যালস জমা হচ্ছে, খাবার থেকে আসছে, এগুলো পলিউশনের কারণে হচ্ছে, এনভায়রনমেন্টাল টক্সিন আছে। আমরা যে জারগুলোতে বা যে কন্টেনারে খাবার আমরা সংরক্ষণ করছি সেখান থেকে আসছে, বিভিন্ন ভাবে কিন্তু আমরা টক্সিক প্রোডাক্ট কিন্তু আমরা গ্রহণ করে ফেলছি, আমাদের শরীরে কিন্তু লোড হচ্ছে, ফ্রি রেডিক্যালস বেড়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের এলিমিনেট করতে হবে। এখানে আসলে প্রবলেম গুলো হচ্ছে যে আমরা যে পরিমাণ ইনটেক করছি এবং আসলে যেইভাবে এগুলো আমাদের ক্লিন করার কথা শরীর থেকে, সেইভাবে আমরা ক্লিন করতে পারছি না। এগুলো কিন্তু আমাদের শরীরে বিভিন্ন অর্গানে, বিশেষ করে একদম মানে ভাইটাল অর্গান গুলোতে কিন্তু জমা হতে থাকে এবং পরবর্তীতে একটা বড় ক্ষতির কারণ হয়ে যায়, যার মধ্যে একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এখন অটিজম। অটিজমের কারণটা কোথা থেকে? এটা তো আমাদের নিউরোলজিক্যাল প্রবলেম, আমাদের ব্রেন রিলেটেড প্রবলেম। বিভিন্ন গবেষণায় কিন্তু এগুলো বারবার উঠে এসছে যে অটিজম বাচ্চাদের মধ্যে তাদের কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের যে পরিমাণ থাকা দরকার, তাদের ইনটেক হওয়া দরকার, এটা তাদের হচ্ছে না। তাদের শরীরে ফ্রি রেডিক্যালস বেশি পাওয়া যাচ্ছে, তাদের অক্সিডেটিভ স্ট্রেস অনেক বেশি পাওয়া যাচ্ছে, তারপর তাদের লিকি গার্ড পাওয়া যাচ্ছে। আমি লিকি গার্ড নিয়ে লাস্ট সেশনে কথা বলেছি যে হোয়াট ইজ লিকি গার্ড। লিকি গার্ডটা হচ্ছে আমাদের গার্ড হেলথের জন্য যে গার্ড ব্যাকটেরিয়া গুলো দরকার, এগুলো যদি ঠিক মতো না থাকে, এগুলো ঠিক মতো বাড়ানোর জন্য আমাদের বেশ কিছু খাবারের ভূমিকা আছে। সেই খাবারগুলো যদি গ্রহণ না করি তাহলে গার্ড ব্যাকটেরিয়া, হেলদি ব্যাকটেরিয়া গুলো বাড়বে না। তারপর হচ্ছে আমরা যদি বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে টক্সিক খাবারগুলো যদি নিয়ে ফেলি, আনহেলদি খাবারগুলো খেয়ে ফেলি, তাহলে এগুলো আমাদের গাটের উপর বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করে। তখন দেখা যাচ্ছে যে এই টক্সিক এলিমেন্ট গুলো যদি প্রয়োজনের তুলনায় বেশি বেড়ে যায়, গাটে হেলদি ব্যাকটেরিয়ার তুলনায় যদি ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, তখন এগুলো আমাদের যে গাটের যে লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলো বিভিন্ন লিক তৈরি করে। এবং লিক তৈরি করা মানে কি? আমাদের এই লেয়ারটা তো আমাদের ব্যারিয়ার হিসেবে কাজ করে, প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট দিয়ে শোষিত হবে এবং অপ্রয়োজনীয় উপাদান চলে যাবে। যখনই লিক হয়ে যাবে তার মানে তো ওখান দিয়ে আমাদের খাবার জিনিসগুলো পাস হয়ে যাবে, ভালো বলি আর খারাপ বলি ঢুকে যাবে, এগুলো তখন রক্তে মিশে যাচ্ছে এবং এগুলো আলটিমেটলি ব্রেনে গিয়ে এফেক্ট করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করছি। সুতরাং আমাদের এই টক্সিক লোডটা কমাতে হবে, আমাদের ডিটক্সিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে ডিটক্সিফাই করতে পারছি না। আমাদের যে পরিমাণ আসলে আমাদের ইনটেক, ভালো ইনটেক বলি বা খারাপ ইনটেক বলি, আমরা ভালো খাবার ইনটেক করলেও কিন্তু আমাদের শরীরে ফ্রি রেডিক্যালস তৈরি হবে, কারণ খাবার যখন ডাইজেস্ট হয় তখন বিভিন্ন ধরনের কিন্তু বাই প্রোডাক্ট তৈরি হয়, তাই না? এর মধ্যে তো কিছু ফ্রি রেডিক্যালস থাকে। তাহলে যে পরিমাণ ইনটেক হচ্ছে, যে পরিমাণ ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে, এই ফ্রি রেডিক্যালস গুলোকে ইনঅ্যাক্টিভ করার জন্য কিন্তু ওই খাবারগুলোকেই আবার দরকার। এই ফ্রি রেডিক্যালস গুলোকে ইনঅ্যাক্টিভ করার জন্য কিন্তু আবার খাবারই কাজ করে। তা সেই খাবারগুলো যদি আমি আমার প্রতিদিনের খাবারে না রাখি, মেনুতে না রাখি, তাহলে ডিটক্সিফিকেশন তো ঠিক মতো হবে না। আলটিমেটলি রেজাল্ট গুলো কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাদের বিহেভিয়ার প্রবলেম হচ্ছে, বাচ্চাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি পাওয়া যায়, বাচ্চাদের সেলফ ইনজুরি, নিজেকে হিট করে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে জিআই প্রবলেম থাকছে, কনস্টিপেশন থাকছে, ডায়রিয়া থাকছে। এবং অটিজম এবং সাধারণ বাচ্চার মধ্যে পার্থক্যটা কোথায়? একটা সাধারণ বাচ্চা তার পেটে ব্যথা হলে, শরীরে কোনো জায়গায় প্রবলেম হলে সে কিন্তু এক্সপ্রেস করতে পারে, অটিজম বাচ্চা কিন্তু এক্সপ্রেস করতে পারে না। এই জায়গায় হচ্ছে প্রবলেম। তো তখন সেটা কিভাবে তারা প্রকাশ করে? তাদের আচরণের উপর প্রকাশ করে। তারা দেখা যাচ্ছে মানে কিছু অনাকাঙ্ক্ষিত আচরণ করে ফেলছে, খুব জেদ করছে বা অস্থিরতা করছে চরম পরিমাণে, বা নিজেকে হিট করছে। প্রচুর পেশেন্ট পাচ্ছি এরকম যে নিজেকে হিট করছে, সেলফ ইনজুরি করছে, অস্থির চরম পরিমাণে, কারণ এগুলো সে এক্সপ্রেস করতে পারে না। এইগুলোই কিন্তু তার আচরণের উপর প্রভাব ফেলছে।
আমরা আসলে বাচ্চাদের এই জিনিসগুলো নিয়ে যখন ডিল করি, বাবা মা আসলে বুঝতে পারে না, তারা মনে করেন যে এগুলো আসলে কেন হচ্ছে। এখানে কিন্তু আসলে খাবারের বড় একটা জায়গা কাজ করছে। এই জায়গাটা আসলে আমাদের সতর্ক হওয়া দরকার। আরেকটা কোশ্চেন, আপনি যদি টাইম কি পারমিট করবে কিনা আমি জানি না, একটু জোরে বলবেন। আচ্ছা, আমি আরেকটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। জি, সেটা হচ্ছে তেলের ব্যবহার। আমরা সাধারণত দেখি মায়েরা যখন বাচ্চাদের জন্য সবজি রান্না করে তখন কিন্তু তেল একটু বেশি দিতে চায়, দেওয়ার অর্থ হইলো যাতে সুস্বাদু হয়। এইখানে এটার ব্যাপারে আপনি যদি একটু বলেন। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন পর্যন্ত আমি আমার দৃষ্টিতে আমি এখনো ওই সরিষার ঘানি ভাঙানো না হলেও নিজেই সরিষা উৎপাদন করে নিয়ে এক্সপিলার ভাঙে এনে খাওয়ার চেষ্টা করি। কারণ ওই একটু আবার পিছন থেকে বলবেন, আমি লাস্ট টাইম আপনার কাছে শুনতে পাইনি, একটু পিছন থেকে। আমি যেটা বলতেছিলাম যে সেটা হচ্ছে যে সাধারণত প্রত্যেকটা মাই তার বাচ্চাকে যখন খাওয়াইতে যায় তখন সুস্বাদু করতে যায় সবজির ব্যাপারে বিশেষ করে অতিরিক্ত তেল ব্যবহার করে। এবং তেল আমরা যেটা করি, আমরা কিন্তু সাধারণত সরিষার তেলটা ব্যবহার করি বেশি। আচ্ছা, পরিমাণ একটু কম লাগে, কারণ আপনি বলতে পারেন যে ডবল লাগে সোয়াবিন যদি ইউজ করি, আর সরিষাটা তার পরিমাণ অর্ধেক হলেও চলে। সেই ক্ষেত্রে এই যে অতিরিক্ত তেলটা দেওয়া হয় সেটা কি স্বাস্থ্যের জন্য কি অবস্থা? বিশেষ করে এটা একটা ইনফরমেশন আমাদের খুবই জরুরি দরকার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে অটিজমের ব্যাপারটা আসলে এমন একটা ব্যাপার যে এটা আসলে এক কথায়ও শেষ করা সম্ভব না, একদিনেও শেষ করা সম্ভব না, এবং এটা আসলে এখনো গবেষণাধীন বিষয়টা। আমরা কিন্তু জানি যে এখনো কিন্তু গবেষণা চলছে। হ্যাঁ, আলটিমেট রেজাল্ট কিন্তু এখনো কিন্তু আসেনি যে ফাইনাল আসলে মানে এটার রেজাল্ট আসলে কি, যে কিভাবে আমরা ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট করলে যে এটা 100% ভালো হবে। এখনো কিন্তু এটা কিন্তু গবেষণাধীন। কিন্তু অটিজমের ব্যাপারটা হচ্ছে এটা তো ম্যানেজেবল, 100% কিউরেবল না, কিন্তু আসলে কিভাবে ম্যানেজ করা যাবে এগুলো কিন্তু গবেষণা চলছে, এবং যার মধ্যে তেলটা অনেক গুরুত্বপূর্ণ। তেলের ব্যাপারটা বারবার চলে আসছে। একটু আগে যে আপনাকে ব্রেনের কথা বলছিলাম, হ্যাঁ, এই যে গাট হেলথের কথা বলছিলাম, যে আমাদের যখন দেখা যাচ্ছে যে হেলদি গাট ব্যাকটেরিয়া গুলো থাকছে না, এগুলো কিন্তু বিভিন্নভাবে লিক তৈরি করছে। ব্যাড ব্যাকটেরিয়া গুলো, বিভিন্ন ফ্রি রেডিক্যালস, টক্সিন, এগুলো কিন্তু আমাদের ব্রেনে গিয়ে এফেক্ট করছে। এই যে তেলের কথা আপনি বললেন, আমরা যে তেল ব্যবহার করছি আসলে আমরা যেটা আমি সৈয়দ সাহেবের ভাইয়ের সাথে কিন্তু মাত্র একটু আগে আলোচনা করছিলাম, যে তেল যখন আমরা চুজ করি তখন কিন্তু আমরা এই মানে ভালো তেলের কথাই চিন্তা করি, চেষ্টা করি একটু ভালো তেল দেওয়ার জন্য। এবং এখন তো সরিষা তেল নিয়ে আমরা অনেক কনসাস, এবং সরিষা তেলের মধ্যে আমরা চেষ্টা করছি ঘানি ভাঙা সরিষা তেল দেওয়ার জন্য। আমি জানি না আসলে আপনি কোনটা ব্যবহার করছেন, কোল্ড প্রেস নাকি মানে হট প্রেসটা ব্যবহার করছেন, কোনটা আপনি ব্যবহার করছেন। কিন্তু মানে আপনার মাধ্যমে আমি দর্শকদের জানাতে চাই যে তেল যে আমরা ব্যবহার করছি, আমাদের তেলের যে চাহিদা এটা কিন্তু পার ডে খুব বেশি না। আমরা কিন্তু আমাদের পার ডে রিকমেন্ডেশনের থেকে অনেক বেশি নিয়ে ফেলছি। তেলের সোর্স কিন্তু অলরেডি আমরা আগেই নিয়ে ফেলছি। আমরা প্রতিদিন মাছ খাচ্ছি না, মাংস খাচ্ছি না, এখান থেকে কিন্তু আমরা তেল পাচ্ছি। মানে তেল না বলে আমি ফ্যাট বলবো, ফ্যাট পাচ্ছি। এই সব জায়গাগুলোতে কিন্তু ফ্যাট আছে। আমরা দুধ খেয়ে থাকি, সেখানেও ফ্যাট পাচ্ছি। ডিম খাচ্ছি, ডিমের কুসুমে ভালো পরিমাণে ফ্যাট আছে, কোলেস্টেরল আছে, আমরা জানি সবকিছু। তারপর হচ্ছে আমরা বাদাম যদি খাই, বাদামও কিন্তু ভালো পরিমাণে একটা ফ্যাট আছে। এই সবকিছু নেওয়ার পর যখন ক্যালকুলেশন করা হয় তখন কিন্তু তেলের পার্সেন্টেজটা কিন্তু অনেক কম থাকে। কিন্তু আমরা কিন্তু এটা জানিও না, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রচুর পরিমাণে তেল ব্যবহার করছি আমাদের খাবারে। এটাও কিন্তু আমাদের ওবেসিটির একটা কারণ। তারপর হচ্ছে আমাদের শুধু ওবেসিটি, মানে অতিরিক্ত ওজনের সাথে সাথে কিন্তু আমাদের লিভারের উপর এফেক্ট করছে। হ্যাঁ, আমাদের লিভারকেও কিন্তু ক্ষতির সম্মুখীন করছে, রিস্কের মধ্যে ফেলে দিচ্ছে। কারণ আমরা তো হেলদি ভাবে নিই না সব। আপনি যদি আরেকটু শুনেন, সেটা হচ্ছে আমাদের একটা প্রবণতা আছে, আমরা যখন ওই আমার অটিস্টিক ছেলেটার কথা খাওয়ার চিন্তা করি, একটু কষ্ট করে একটু কাছে নিয়ে বলবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখন কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, খুব ভালো। জি, এটা হচ্ছে যে কিছু আমরা বেশ কিছু দিনই ঘি, যেটা এটা তো মোস্টলি বোধহয় স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এখন শুনতে পাচ্ছি না, সরি, এখন আর শুনতে পাচ্ছি না। আচ্ছা, সাইদ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি ঘি, সেটা আমরা অনেকেই কিন্তু বাচ্চাদের ঘি খাওয়ানোর প্রবলেম, আমি নিজেও খাওয়াইছি, ইদানিং ওবেসিটির জন্য আমি বাদ দিয়ে দিছি। এখন সেই ক্ষেত্রে
যেমন অনেকেই বলে যে এর একটা উপাদান যে যেহেতু কেমিক্যালি যদি বলি স্পিঙ্গোমায়োলিন, যে হয়তো ব্রেনের জন্য খুব ভালো কাজ করে, তার একটা সার্টেন কেমিক্যাল, আপনার যেহেতু আপনার নিউট্রিশন স্পেশালিস্ট, আপনার একটু ভালো জানা আছে, সেই ক্ষেত্রে ঘি খাওয়াইতে অল্প কয়েকদিন খাওয়াইলে দেখলাম যে মোটা হয়ে যায়। এই আসলে এই যে জিনিসগুলা, ঘি কি আসলে রেগুলার খাওয়ানোর কোনো দরকার আছে অথবা সপ্তাহে? আরেকটা আপনি যে বাদাম বললেন না, আমি বাদাম আসলে আমার খুব পছন্দ। মুশকিল হইলো আমি যদি ভেঙে দিই তাহলে ঠিক আছে, ভেঙে যদি না দেই, আরেকটা হচ্ছে যে যেটা কালো কালো থাকে আফলাটক্সিনের, যে এটা তো ভেরি টক্সিক এবং কার্সিনোজেনিক হতে পারে, বাচ্চারা এটা বুঝতে চায় না। ফলে কিছুদিন খাওয়ানোর পরে আমার অনুপস্থিতিতে আমি আর বাদাম খাওয়াই না, যে সে যদি না বুঝতে চায় ওই তিতা যেটা লাগে সাধারণত, যেটা আফলাটক্সিন ইনফেক্টেড, সেটা তিতা তিতা লাগে, ডাস্টি ভাব থাকে, ওটা ফেলে না দিয়ে যদি খায় তো একটু তো আরেক সমস্যা হয়, যার জন্য এক সময় খাওয়াই, এখন আবার ওই উপস্থিত যেদিন থাকি সেদিন খাওয়াই, অন্য দিনগুলো খাওয়াইতে পারি না। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ধরেন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণটা যখন বেড়ে যায় এই বাচ্চাদের, এদের কি এই চঞ্চলতাটা কি বেড়ে যায় কিনা? আর আপনি যেটা আপনি বললেন সেটা আমি সাধারণত কোল্ড প্রেসে চিন্তা করি, হিট প্রেসটা মানে হাই টেম্পারেচার ওইরকম না, এটা গানি না ঠিক, কিন্তু বিলো 200 or এরকম, যে এক্সপ্লেয়ারে যতটুকু ভাঙাইতে যতটুকু গরম হয় এর বাইরে তো কোল্ড প্রেস, আপনি হিট প্রেস না। প্রশ্ন শুনতে পেয়েছেন? আমি একটু 15 সেকেন্ডের জন্য একটু পজ করতে বলেছেন যে এটা মানে ঘানিতে বানানো হয়, একটু পজ দিবেন কাইন্ডলি 15 সেকেন্ড। জি একটু কাইন্ডলি পজ দিবেন। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, প্রশ্ন যেটা আমি আপনাকে একটু ধরিয়ে দিতে চাই, ভাই যেটা জানতে চাচ্ছিলেন যে ওরা বাচ্চাকে ঘি খাওয়ানো, তো উনি ঘিয়ের ব্যবহারটা এটা কি কতটুকু হওয়া উচিত নাকি বাদ দেওয়া উচিত, আর সাথে বাদামের কথা বলেছেন, আর স্যাচুরেটেড ফ্যাটের কথা বলেছেন যে এটার কারণে হাইপার অ্যাক্টিভিটি মানে হয় কিনা। তো এটা মোটামুটি একটা সংক্ষিপ্ত, এটা আমাদের শেষ প্রশ্ন আজকের পর্বের জন্য, এটা যদি একটু বলতেন। আচ্ছা, স্যাচুরেটেড ফ্যাটের কথা আমি প্রথমে ঘিয়ের কথাটা বলি। ঘিটা আসছে কোথা থেকে? আসলে মিল থেকে আসছে। যদি ওর ক্যাসিনের সেনসিটিভিটি থাকে তাহলে কিন্তু আমাদের মিলটা কিন্তু ক্লোজ করতে হচ্ছে, তাহলে কিন্তু সেটা কিন্তু ঘিটা কোথা থেকে আসছে? মিল থেকে আসছে, তাহলে সেটাও কিন্তু আমাকে কন্ট্রোল করতে হবে। 100% যদি মানে আমি নাও করি, কিছুটা হলেও আমার কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, কিন্তু যেটা এখন আমাদের দেখা যায় যে আমরা বাচ্চাদের নিয়ে অনেক কনসিয়াস ঘিটা দিতে চাই, আজকে প্রতিদিনের খাবার একটু করে রাখতে চাই, এটা করাটা ঠিক হবে না আমার মতে। ওনার বাচ্চার আসলে আরো অনেক কিছু আমার আসলে জানা বাকি আছে, কিন্তু যেটা বলছিলাম, যদি ক্যাসিনের সেনসিটিভিটি থাকে, দুধের সেনসিটিভিটি থাকে, তাহলেও কিন্তু আমাদের তাহলে ঘিয়ের ব্যাপারটা আমাদের বিবেচনায় রাখতে হবে, সেটা আমরা আসলে চেষ্টা করবো যেন অ্যাভয়েড করতে পারি। আর এরপরে হচ্ছে বাদামের কথায় যদি আসি, বাদামের পাশাপাশি উনি আরেকটা বলেছিলেন যে স্যাচুরেটেড ফ্যাটের কথা। বাদামের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করবেন আমাকে, উনি যেটা বলছিলেন যে টক্সিনের কথা বলছিলেন, আলফা আলফা টক্সিনের কথা বলছিলেন, উনি কি কাঁচা বাদামের কথা বলছিলেন নাকি ভাজা বাদামের কথা বলছিলেন? আসলে আমি এটা বুঝতে পারছি না। ভাজা বাদামের কথাই বলছিলাম। আপনি কি সাইদ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ভাজা বাদাম, যদি ভাজা বাদাম হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না, ভাজা বাদাম হওয়ার কথা না, কিন্তু হচ্ছে এখানে আপনাকে একটু বলে রাখি, বাদামের মধ্যে কিন্তু সব ধরনের বাদাম কিন্তু আমরা আসলে মানে আমি পেশেন্টকে কিন্তু সাজেস্ট করি না। আমি কিন্তু অনেক বাদামি দেখা যায় মানে প্রয়োজন অনুযায়ী কিন্তু বাদ দিই, কারণ কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে চীনা বাদামে অনেক বাচ্চার কিন্তু অ্যালার্জি পাওয়া যায়। তারপর হচ্ছে আখরোট, ওয়ালনাট, এটা তো কিন্তু অনেক বাচ্চার অ্যালার্জি আসে। তা আমাকে আসলে দেখতে হবে যে ওর আসলে কোনটাতে অ্যালার্জি আছে, এটার জন্য অবশ্যই আপনাকেও খেয়াল রাখতে হবে, বাচ্চার প্রতি নজর রাখতে হবে যে এটাতে ওর কোনো রকমের সমস্যা হচ্ছে নাকি। অ্যালার্জি সবসময় যে স্কিনের উপরে আসবে তাই না। আমি আপনাকে কিন্তু একটু আগে বলছিলাম যে সেলফ ইনজুরির কথা বলছিলাম, আমি কিন্তু ওনার সাথে আলোচনা করছিলাম সেলফ ইনজুরি নিয়ে। বাচ্চারা কিন্তু হিট করে, নিজেকে ইরিটেট হয়, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু খাবারের কারণে, যে খাবারগুলো সেন্সিটিভ ওর জন্য বা অ্যালার্জিক বা ওর শরীরকে সাপোর্ট করছে না, এগুলো কিন্তু তখন দেখা যাচ্ছে যে এক্সপ্রেশনটা কিন্তু বিহেভিয়ারের উপর দিয়ে আসে। তা এগুলো আপনাকে আসলে লক্ষ্য করতে হবে যে ও আসলে কিরকম রিয়েক্ট করছে এবং কোন খাবারটা খাওয়ার পর কিরকম রিয়েক্ট করছে। প্রত্যেকটা খাবার ধরে ধরে কিন্তু আপনার এগুলো আসলে লক্ষ্য করলে ভালো হবে, যে প্রত্যেকটা খাবার যে খাওয়ার পর আসলে কিরকম রিয়েক্ট করছে, কোনটাতে বেশি রিয়েক্ট করছে, কোনটাতে কম রিয়েক্ট করছে। আর এই বাদামের কথাটা তাহলে এখানেই, যেটা হচ্ছে যে সব ধরনের বাদাম কিন্তু আসলে প্রেসক্রাইব করি না, এবং
আমি যেটা করে থাকি আসলে পার্সোনালি, চীনা বাদামটাকে আমি রেস্ট্রিক্ট করার চেষ্টা করি। কারণ হচ্ছে বিভিন্ন গবেষণায় কিন্তু বারবার উঠে আসছে যে চীনা বাদামে কিন্তু অ্যালার্জি হয়। এই জন্য আমি ট্রাই করি পার্সোনালি, আমি আমার পেশেন্টদেরকে চীনা বাদামটা অ্যাভয়েড করতে বলি, অন্যান্য বাদামগুলো দিতে বলি, এবং সেটাও অবশ্যই ফলো আপের বেসিসে। যদি প্রবলেম হয় সেখানে আমি রেস্ট্রিকশন আনবো। আর স্যাচুরেটেড ফ্যাটের কথা উনি বলেছেন, পার ডে আমি ওনার সাথে যেটা আলাপ করছিলাম, যেটা মাত্র বলছিলাম যে ফ্যাটের ইনটেক আমাদের যে পার ডে যে রিকমেন্ডেশন, সেটা কিন্তু হচ্ছে বর্তমানে যেটা এখন স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে 25 to 30%। পার ডে আমার যে ক্যালোরি ইনটেক হবে তার 25 থেকে 30% ফ্যাট থেকে আসতে হবে, এবং এই ফ্যাটের 10% হবে স্যাচুরেটেড ফ্যাট থেকে, এবং 10%-এরও কম হলে ভালো হয়, কিন্তু 10%-এর জন্য বেশি না হয়। সুতরাং এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। স্যাচুরেটেড ফ্যাটের সোর্স গুলো কিন্তু হচ্ছে ডিম, মাংস, দুধ, এগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটের সোর্স। এছাড়া হচ্ছে এগুলো কি সরাসরিও তো আমরা সবসময় নিই না, এই যে ঘিটা ব্যবহার করছি, ঘি তো সরাসরি স্যাচুরেটেড ফ্যাট, বাটার স্যাচুরেটেড ফ্যাট। তা হচ্ছে এগুলো আমাদের অবশ্যই নজরে আনতে হবে যে আমার বাচ্চাকে আমি আসলে কিভাবে দিচ্ছি এবং কতটুকু পরিমাণে দিচ্ছি। এই জন্য অবশ্যই একজন আসলে পুষ্টি বিশেষজ্ঞের সাথে আলোচনা করলেই। এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় ইস্যুগুলা এত ইস্যু যে অ্যাটলিস্ট একবার একটা যদি অ্যাসেসমেন্ট করা যায়, অ্যাসেসমেন্ট করিয়ে নেওয়া যায়, হ্যাঁ, যে ওর একটা চার্ট করে নেওয়া যায়, তাহলে হবে কি যে জিনিসটা সহজ হবে অনেক। কারণ যেহেতু আমরা এই বিষয়ে তো এক্সপার্ট না, হ্যাঁ, আমরা হয়তো নিজের ধারণা অনুযায়ী করছি, ধারণা অনুযায়ী না করে। কারণ ওনার সাথে বারবার কথা বলে যেটা আলোচনা, যে এর আগেও আমাদের সাথে আরো একজন পুষ্টিবিদ আমাদের সাথে কথা বলেছেন, এমদাদ হোসেন শপথ কথা বলেছেন, সঞ্জিদা আপার সাথে আমাদের আজকে এর আগে উনি পর্ব করেছেন। তো যেটা হচ্ছে যে আসলে আমরা যারা এক্সপার্ট না, আমরা কিন্তু অনেক সময় মনে করি যে ওই খাবারটা জরুরি, কিন্তু খাবারের পরিমাণ, রান্নার প্রণালী সবকিছু কিন্তু জরুরি। হ্যাঁ, অনেক সময় যেটা উনি বলছিলেন যে আমরা ভালো খাবার নিয়ে আসছি, কিন্তু সেটা আমরা রান্নার কারণে পুষ্টিটা হারিয়ে ফেলছি, এই জিনিসগুলো জানি না। তো একবার কথা বলে নেওয়াটা আমার মনে হয় ইয়ে হবে। তো আজকের আলোচনাটা আমরা এখানে শেষ করতে চাই, যদিও আমি প্রায় মাঝ অবস্থায় শেষ করছি। কারণ হচ্ছে যে এটা আমরা যেটা শুরু করেছি, আপনি হয়তো প্রথম থেকে আমাদের সাথে আজকে যোগ দিতে পারেন নাই। প্রথম থেকে আমরা যেটা করেছি যে এই বিশেষ শিশুদের যে বিভিন্ন ইস্যু রয়েছে, এই যে হাইপার অ্যাক্টিভিটি, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি, এগুলোর সাথে কিভাবে খাবার, পুষ্টি, এগুলো বা লাইফস্টাইল, যেমন ঘুমের ব্যাপারটা, এগুলো জড়িত, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। এবং এটা বুঝতেই পারছেন খুব সহজ ব্যাপার না, অনেক লম্বা আলোচনা, অনেক সময় লাগবে। এর মাঝে আমাদের সাথে আরো প্যারেন্ট যোগ দিয়েছিলেন, আর আমরা প্রশ্নও নিয়েছি। তো আমরা বিশ্বাস করি যে আমরা এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সঞ্জিদা আমাদের সাথে থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ সঞ্জিদা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বারবার অনেক ধন্যবাদ। মঞ্জুর ভাইকে আপনার অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এসে প্রশ্ন করেন। এবং আসলে মানে প্যারেন্টসরা তো, আমি নিজেও একজন প্যারেন্ট, এবং আমরা হচ্ছে সবচেয়ে বেশি, মানে বাচ্চাদের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে আমরা, কারণ আমরা হচ্ছে বাচ্চাদেরকে দেখাশোনা করি, তো আমাদেরকে জানতে হবে বিষয়গুলো। তো তামান্নাকে ধন্যবাদ, উনি আমাদের সাথে জয়েন করেছিলেন, এই মুহূর্তে নেই। আশা করি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটা পর্বে। আমরা এটা বিশেষ করে পুষ্টির ক্ষেত্রে আমরা মূলত এইটাই কন্টিনিউ করতে চাই, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে চাই, সাথে সাথে প্যারেন্টসদের প্রশ্ন নিতে চাই এবং তাদের সাথে শেয়ার করতে চাই। সবাই ভালো থাকবেন। আমি একটু শেষ করবো আসলে একটা কথা বলে। ফার্স্ট যে সেশনটা করেছিলাম, তারপর বেশ আমি কয়েকজন প্যারেন্টস কিন্তু সাড়া পেয়েছি, তারা আমাকে মেসেজ করেছেন বেশ কয়েকজন। তা আমি আজকের প্রোগ্রামটার মাধ্যমে একটু কাইন্ডলি আপনাদের জানাতে চাই যে আমার টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে ফোনে আমি কিন্তু বেশ কিছু মেসেজ আমি সেকেন্ড টাইম আর দেখতে পাইনি। তা সরি আসলে, একটু কাইন্ডলি যারা আমাকে ফার্স্ট টাইম মেসেজ করেছেন তারা একটু কষ্ট করে আরেকবার একটু মেসেজ করবেন, আমি যোগাযোগ করতে পারিনি আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে। এই বিষয়ে আমরা একটা স্ট্যাটাসও দিয়ে দিতে পারি আমাদের পেজে। হ্যাঁ, আর যদি কেউ আপনার সাথে এখন বাচ্চা নিয়ে কনসাল্ট করতে চায়, তাহলে কি অনলাইনে করতে পারবে আপনার সাথে? জি, আমি অনলাইনে পেশেন্ট দিচ্ছি। আচ্ছা, তাহলে অনলাইনে এটা করবে। সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস আমি একটু বলি, যে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি ভিডিওগুলো আবার মানে পুনরায় পোস্ট করি। এটার কারণ এটা আমি ইচ্ছা করে করি। কারণ হচ্ছে কি, যে বিষয়গুলো তো টেকনিক্যাল বিষয়, শুধু পুষ্টি না, সব বিষয়গুলো আমি ইচ্ছা করে আবার করি। কারণ একবার দেখাতে হয়তো আমরা অনেক কিছু বুঝি না, বারবার দেখাতে তো আমি ওটা সামনে নিয়ে আসতে চাই। কারণ বিষয়গুলো তো আমাদের জন্য শেখা, মানে আমাদের শিখতে হবে জিনিসগুলো। হ্যাঁ, অনেক টেকনিক্যাল বিষয় আছে, অকুপেশনাল থেরাপি নিয়ে আমরা অনেকে কথা বলছেন, এডুকেশনে কথা বলছেন। তা আমি মনে করি এটা চলমান প্রক্রিয়া, এটা চলবে, এবং ইনশাআল্লাহ আমরা আরো জানতে পারবো সঞ্জিদার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ। আবার ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।